আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় দুইজন ভাই সহ ছোট দুইজন বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোন এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন কৃষক। আমার বাবা ছোটবেলা থেকে আমি দেখে আসছি কৃষি কাজ করে। আমাদের নিজেদের কিছু জায়গায় সম্পত্তি আছে, এগুলোর পাশাপাশি আমার বাবা অন্যের জমিতে ফসল ফলিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাতো। ছোটবেলা থেকে আসলে আমার খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি। বয়স যখন অনেক কম, তখনই আমার আব্বার সাথে আমি মাঠে ঘাটে কাজে লেগে যাই। আমার বড় ভাইয়া এবং আমরা সবাই আমার আব্বার সাথে মাঠে ঘাটে কাজ কাম করি। কিন্তু আমি মানুষটা দেখতে একটু অন্যরকম ছিলাম। ছোটবেলা থেকে আমার চেহারা অনেক বেশি মায়াবী ছিল এবং আমি আমার পরিবারের ভিতরে সবচেয়ে হ্যান্ডসাম এবং গুড লুকিংয়ের একটা ছেলে ছিলাম। দেখতে শুনতে অনেক বেশি সুদর্শন ছিলাম। ছোটবেলা থেকে আমি নিজের চেহারার অনেক বেশি যত্ন করতাম। নিজের চলাফেরার স্টাইল আমি সব কিছু পরিবর্তন করে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতাম। যদিও একটা কৃষক পরিবারে আমার জন্ম হয়, আমার শৈশবের দিনগুলো ঠিক এমন করেই কাটতে থাকে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই এবং বড় হবার পরও আমি তখনও আমার আব্বার সাথে কৃষিকাজের সাথে জড়িত থাকি। এমন করতে করতে আমাদের এলাকার এক লোক আছে, নাম হচ্ছে হাফিজ ভাই। হাফিজ ভাই তখন হচ্ছে উনি মাইক্রোবাস চালাইতো। তা আমাকে একদিন দেখে বললো যে, নাসির, তুই তো দেখতে শুনতে অনেকটা ভালো, অনেকটা সুন্দর, একটা কাজ কর, আমি তোরা আমার গাড়িতে নিয়ে যাবো, তোকে আমি তো আমার সাথে রাখবো এবং ওখানে থাকার পরে তোরা আমি ভালো ড্রাইভার বানাই দিব। তা আমি আসলে কি করতাম জানেন, শহরকে অনেক বেশি পছন্দ করতাম। শহরে থাকা, শহরে চলাফেরা করা, এইসব আমার খুব পছন্দের বিষয় ছিল। তো আমাকে হাফিজ ভাই যখন বলল যে উনি আমাকে ওনার সাথে রাখবে, শহরে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় উনি আমাকে নিয়ে ঘুরে বেড়াবে মাইক্রোবাসে করে, আমি তখন আর ওনার ওই প্রস্তাব নাকচ করলাম না। আমি সাথে সাথে ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম এবং আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার সাথে মাইক্রোবাসে থাকবো। এরপর উনি আমাকে ওই মাইক্রোবাসে উঠায়। তো ওনার ওই মাইক্রোবাসে যখন আমি উঠি, দেখা যায় যে বেশিরভাগ সময় উনি আমাকে নিয়ে এয়ারপোর্টের ভাড়া মারতে যাইতো। চট্টগ্রাম শহরে এয়ারপোর্টের ভাড়া মারতে যাইতো অথবা অনেক বিয়ের অনুষ্ঠানগুলোতে যাইতো। তো আমার কাছে বিষয়টা তখন ভালোই লাগতো। রোদে বৃষ্টিতে পড়তে হয় না এবং মোটামুটি ভালোভাবে এসির মধ্যে থেকে আমি আস্তে আস্তে ড্রাইভিংটা শিখতে শুরু করি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি প্রায় বেশ কয়েক বছরের মধ্যে খুব ভালো একজন ড্রাইভার হয়ে যাই এবং ড্রাইভার হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা গাড়িতে উঠে এবং সেই গাড়িতে আমি তখন খুব ভালোভাবে ড্রাইভিং করতেছিলাম। আপনার এয়ারপোর্টের ভাড়া, তারপরে বিভিন্ন বিয়ের ভাড়া, এটা ওইটা মিলিয়ে আমার দিনগুলো খুব ভালোই কাটতেছিল। তো আমি কি করতাম, ছোটোবেলা থেকেই না আমার একটা আকর্ষণ ছিল। আকর্ষণটা ঠিক এরকম ছিল যে আমি অনেক মেয়ে পটানোর চেষ্টা করতাম। একটা সময় আমার এরকম একটা বিষয় ছিল যে অনেক মেয়েদেরকে পছন্দ করতাম বা অনেক মেয়ের সাথে প্রেম প্রীতি করার একটা আকাঙ্ক্ষা আমার মাঝে ছিল। মেয়েদের সাথে প্রেম করার একটা আকাঙ্ক্ষা যেরকম হয় না, যে এলাকার কিছু দুষ্ট প্রকৃতির ছেলের স্বভাবে আমি একটা মানুষ ছিলাম। এমন করতে করতে আমি অনেক মেয়েরই প্রস্তাব করতাম, কিন্তু ওভাবে কাউকে রাজি করাতে পারতাম আর কাউকে পারতাম না। এরকম করতে করতে আমাদের এলাকার এক মেয়ের নাম হচ্ছে নিজুম। এই মেয়েটার নাম নিজুম এবং মেয়েটা তার নানু বাড়িতে থাকে। মেয়েটার বিয়ে হয়, মেয়েটার বাবার বাড়ি থেকে তার মা তাকে নিয়ে চলে আসে এবং আসার পরে মায়ের আরেক জায়গায় বিয়ে হয়। দুর্ভাগ্যবশত ওর মা ওই বাড়িতে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা যায়, কারেন্টের ধরে মারা যায়। তো ওই মহিলাটা যখন মারা যাওয়ার পরে দেখা গেল যে ওই মহিলাটা মারা যাওয়ার পরে মেয়েটা তখন তার নানু বাড়িতে থাকতে শুরু করে। নানু বাড়িতে তার নানা নানি আছে, তার মামা আছে, এদের সাথে ওর তখন দিনগুলো কাটতে থাকে। তো মেয়েটাকে আমি আসলে ওভাবে কখনোই দেখি নাই যে মেয়েটা দেখতে কেমন, ভালো কি খারাপ, আমার নজরে ওভাবে পড়ে নাই। কারণ মেয়েটা দেখা যায় যে বেশিরভাগ সময় বাড়ির মধ্যে থাকতো, বাড়ির বাইরে খুব বেশি একটা যেত না, বাড়িতেই থাকতো, বাড়িতেই চলাফেরা করতো। এই জন্য তার দিকে আমার নজরটা খুব বেশি একটা যায়নি। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমাদের মাদ্রাসার এক মেয়ে, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার এক মেয়ে আমাকে একদিন একটা এনে চিঠি দিল। আমি তখন গাড়ি পরিষ্কার করতেছি, গাড়ি দিতেছি, চিঠি দিল এবং চিঠি দেওয়ার পরে ছোট্ট একটা চিঠি। আমি এটা হাতে নিলাম, নেওয়ার পরে চিন্তা করলাম যে এটার মধ্যে কী লেখা। ওই সময় কিন্তু আমার কাছে মোবাইল ফোন আছে, আমি কিন্তু তখনই মোবাইল ফোন ইউজ করি। তো চিঠি দিল। তো চিঠি দেওয়ার পরে আমি তখন এটা হাতে নিলাম, নিয়ে দেখতেছি চিঠির মধ্যে লেখা আছে, আপনার চেহারার সাথে ছোট চুল যায় না, চুলগুলো একটু লম্বা রাখেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো একটা পিচে যখন আমাকে এটা দিল, আমি তখন মেয়েটা ধরলাম যে এটা তোরে কে দিছে বল। তা বলে না খুবভাবে যখন ধমক দিলাম, বলে আমাকে এটা নিজুম অফ দিছে। তা নিজুমকে আমি চিনিও না। পরে আমাকে বললো যে অমুক বাড়ির অমুকের ভাগ্নি।
তা আমি তখন মনের ভিতরে একটা কৌতূহল জাগলো যে এই মেয়েটা আমি কখনো দেখি নাই, এই মেয়ে আমাকে কোত্থেকে দেখে আমাকে এরকম চিঠি লিখলো। আমি তো এমনিই নাচ নিয়ে ঘুরে, তারপরে দিল ঢোলের বাড়ি। আমি তো এমনিই মেয়ে পটানোর জম, মেয়ে খুঁজে বেড়াই পটানোর জন্য, প্রেম করার জন্য, আর এই মেয়ে দেখে উল্টা আমারই প্রপোজ করে। ওরে বাবা! এমন করে তখন গাড়ির গ্যারেজে বসে আছি, আরও কয়েকটা গাড়ি আমাদের ছিল। তো অন্য ড্রাইভারের সাথে তখন কথা বলতে বলতে বলতেছি যে অমুকের ভাগ্নি, মানে ওই মেয়ের মামার কিন্তু আবার ব্যবসা বাণিজ্য আছে, মোটামুটি ভালো অবস্থায় আছে। পরে জিজ্ঞেস করলাম যে অমুকের ভাগ্নি, এই মেয়েটা দেখতে কেমন নিজম? আমারই গ্যারেজের পোলাপাইন বলতেছে ভাই মেয়ে তো পুরো আগুন, অনেকেই হয়তো দেখছে, আমি দেখি নাই। আমি বললাম কি বলো আগুন মানে? বলো ভাই মেয়ে দেখতে অনেক সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর। এবং ওই ছেলেদের মুখে যখন আমি শুনতে পারলাম যে মেয়ে দেখতে অনেক সুন্দর, আমি তখন নিজেই মেয়ের প্রতি মানে ফিদা হয়ে গেলাম যে না, যেভাবে হোক এই মেয়ের সাথে আমার রিলেশন করতে হবে। আর মেয়ে যেহেতু আমাকে নিজেই এটা লিখেছে, তার মানে হয়তো মেয়ে আমাকে পছন্দ করে। এমন করতে করতে এবার আমি মেয়ের খোঁজ খবর নিয়ে থাকি। বাট এমন করে বেশ বেশ হচ্ছে মেয়ের খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারি, মেয়ে নানু বাড়িতে খুব বেশি কষ্টে আছে। মানে এতটাই কষ্টে আছে যেটা আসলে ওই বাড়িতে সে চাকরানির মতো কাজ করে। ছোটোবেলা থেকে বাড়ির মধ্যে মামা মামির কাজ করে বেড়ায় এবং তার পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি, বেশিরভাগ সময় বাড়ির মধ্যে থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি যে গাড়িটারে মুছি বা রাস্তার পাশে গাড়ি রাখি, এইটা মনে হয় মেয়েটা কোনো সময় দেখছে। বা সে তো পুকুর পাড়ে আসে, মানে হাঁড়ি পাতিল ধোয়, তখন কেমন হয় কোনো না কোনো সময় আমার দিকে তাকাইছে এবং তাকানোর পরে আমার কাছে মানে তার এটা মনে হয়েছে। পরে আমি তখন চিন্তা করলাম যে মেয়েটার সাথে কীভাবে কথা বলা যায়। একদিন সকালবেলা আমি গাড়ি নিয়ে রওনা দিচ্ছি, দেখলাম যে রাস্তার পাশে হচ্ছে মেয়ে নানার বাড়ি। তো মেয়ে মানে একটা মেয়ে মানে আপনার হাঁড়ি পাতিল ধুইতেছে সকালবেলা, খুব সকাল, তখন শীতকাল ছিল। তো আমার কাছে তখন মনে হলো যে এই মেয়েটা মনে হয় ওই মেয়েটাই হবে, কারণ আমি তো কখনো দেখি নাই। আমার কাছে ধারণা আর কি যে এই মেয়েটা হয়তো ওই মেয়েটাই হবে। ওরা আমি গাড়িটা ওখানে থামাইলাম, গাড়িটা স্টপ করলাম, করে আমি একটা বোতল নিয়ে মানে পানি নিব এরকম একটা বোতল নিয়ে তখন আমি হচ্ছে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। এবং আমি পুকুর পাড়ের কাছাকাছি যাওয়াতে মানে ঘাটের কাছাকাছি যাওয়াতে মেয়েটা উঠে চলে যাচ্ছে। আমি ডাক দিলাম নিজুম বলে, কারণ আমার কথা হচ্ছে যদি সত্যি নিজুম হয়ে থাকে তাহলে দাঁড়াই যাবে। পরে ডাক দেওয়া মাত্র দাঁড়াইছে। আমি বললাম যে তোমার নাম কি নিজুম? বলে হ্যাঁ। আমি বললাম বাহ খুব ভালো, তুমি তো অনেক সুন্দর। বলে ভাইয়া ধন্যবাদ, এই কথা বলে চলে আসে। আমি দাঁড়াও তোমার সাথে কথা আছে। তা বলে না আমার মামি উঠবে, তো মামি এসে দেখলে সমস্যা হবে। আমি বললাম শোনো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবা? তো বলে হ্যাঁ ভাইয়া সত্যি উত্তর দিব। আমি বললাম তুমি আমাকে এরকমভাবে হচ্ছে চিঠি লিখছিলে এবং সেখানে লিখছিলা যে আমার চুলগুলো যদি আরেকটু বেশি লম্বা রাখি তাহলে সুন্দর লাগবে, এটা লিখছিলা কেন? মেয়ে যখন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে যে এটা আপনি কি বলেন, আমি তো এরকম কোনো কিছু লিখি নাই। আর মেয়েটা দেখতে ভাই এতটাই সুন্দর ছিল যে মানে দেখলেই তার প্রেমে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা আর কি। আমি বললাম যে না না তুমি এটা লিখছো। আমি তখন ওই মেয়েটার নাম বললাম যে ওই মেয়েটার কাছে তুমি এই জিনিসটা লিখে দিচ্ছ। আমাকে বলে ভাইয়া বিশ্বাস করেন আমি আপনাকে কখনোই দেখিও নাই, আর এটা হয়তো আপনার একটা ভুল ধারণা, এটা আসলে মানে আপনি হয়তো ভুল করে বলতেছেন, আমি আসলে এরকম কোনো কিছুই লিখি নাই। পরে মেয়েটা দেখতে খুব সুন্দরই ছিল আর কি, মানে অনেক সুন্দর। এখন এটা বলে মেয়েটা তখন চলে গেল। না আমার মনে প্রশ্ন জাগলো যে কী রে, তাহলে ওই মেয়েটাকে আমাকে মিথ্যে বললো। এবার একদিন আমি এর পরের দিন আমি তখন ওই মেয়েটাকে দিলাম, মানে আমাদের মাদ্রাসা যে মেয়েটা পড়ে ওইটাও কিন্তু বড় মেয়ে, ছোট না, মানে মোটামুটি বড়ই। আমি তখন তারে ধরলাম, ধইরা আমি বললাম যে এই চিঠিটা আসলে কে লিখছে ওই দিন লেখাটা? মেয়ে বলে নিজুম আপু লিখছে, মানে নিজুমের উপরে ছাপাই দেয়। পরে আমি এই মেয়ের বই মানে বই ছিল যে ব্যাগের মধ্যে, ব্যাগ থেকে আপনার কাগজ বের করলাম যেটার মধ্যে মেয়ের হাতের লেখা আছে। মেয়ের হাতের লেখার সাথে আমি মিলে দেখতেছি যে এই মেয়ের লেখা চিঠি, মানে এই মেয়ে চিঠিটা লিখছে যে মানে আপনার চুলগুলো আরেকটু লম্বা রাখলে খুব সুন্দর লাগবে। ওই মেয়ের বয়স কিন্তু একদম কম, মানে আমি অবাক হয়েছিলাম যে এত কম বয়সে একটা ছোট্ট মেয়ে আমাকে এটা লিখলো এবং লিখে সে আবার বলতেছে যে এটা নিজম আপু লিখছে। আমি তখন বিষয়টাতে খুব বেশি অবাক হলাম, মানে একটা পিচ্চি মেয়ে যে এতটা চালাক হতে পারে এইটা ভাই আমার বোধগম্য ছিল না। আমি ধমক দিলাম, বকা দিলাম এবং এই মেয়েটার কাছ থেকে আমি তখন সরে গেলাম, মানে ছোটো মেয়েটার কাছ থেকে। কিন্তু ভাই এই যে আমি নিজমকে একটা নজর দেখেছি, আমার না নিজমের ভিতরে মন বসে গেছে। মানে এই মেয়েটার ভিতরে আমার এতটাই ভালো লেগেছে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। মানে এক দেখাতে মনে আমি তার প্রেমে পড়ে গেছি, এত অদ্ভুত রকমের সুন্দর ছিল মেয়েটা। তো আমি আর ওই মেয়েটাকে দেখতে পাই না, ধরেন মাঝে মাঝে যদিও ঘাটে দেখতে পাই, মেয়েটা কথা বলে না, দৌড় দিয়ে চলে যায় বা থাকে না, কারণ সে সারাদিন প্রচুর কাজ করে। তার মামা মামি সব কাজগুলো সে বাসায় কাজের মেয়ের মতোই কাজ করে এবং সম্ভবত ওই কাজের বিনিময়ে মেয়েটাকে খাবার দেওয়া হয় আর কি, এই মানে আমার কাছে যেটা মনে হচ্ছে। তো যাই হোক এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল, আমি আর মেয়েটার সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না, দেখা করতে পারলাম না। এবং একটা পর্যায়ে আমি ওই পিচ্ছি মেয়েটাকে দিয়ে, যেটা আমাকে লিখেছে আমার চুলগুলো একটু লম্বা রাখলে বেশি সুন্দর লাগবে, এই মেয়েটাকে দিয়ে আমি তখন আবারও পুনরায় ওই নিজুমের কাছে প্রেমের প্রপোজাল পাঠাই। তা 2-3 বার প্রপোজাল পাঠাই, বাট মেয়েটা আমার প্রস্তাব হচ্ছে প্রত্যাখ্যান করে, মানে আমাকে গ্রহণ করে না।
আমার তখন অদ্ভুত রকমের ভালো লাগতো মেয়েটাকে। যাই এরকম করে সময় কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি আমাদের এলাকাতে আপনার আপনার ওই যে বিভিন্ন ধরনের লটারি করা হয়, মানে লটারি হয়। তো লটারি হলো পরে আপনার এই লটারি টানা হয়, লটারি হচ্ছে আপনার 4 লাখ টাকার মতো পায় আর কি। এটা 2-3 বছর পর পর আমাদের এলাকাতে হয়, মানে 7-8টা বা 10টা গ্রাম মিলে হয়। এটা আমাদের মানে গ্রামীণ একটা ঐতিহ্য আর কি। তো দেখা গেল যে ওই লটারিতে সবাই টানলো এবং লটারি ফি হচ্ছে আপনার 20 টাকা করে, কিন্তু ওইখানে আপনার 4 লক্ষ টাকার মতো পুরস্কার দেওয়া হয়, মানে 4 লাখ টাকা দেওয়া হয় আর কি। এটাতে বিভিন্ন এখানেও বিক্রি করে বা অনেক জায়গায় বিক্রি করে, এটা আমাদের মানে আমাদের গ্রামের নামেই এটা হচ্ছে বিক্রি হয় আর কি এই লটারিটা। তো আল্লাহর কি হুকুম, এই লটারিতে উইন হয় আপনার নিজুম নামের ওই মেয়েটা, মানে যে মেয়েটাকে আমি পছন্দ করতাম বা যারা আমি ভালোবাসতাম, ওই মেয়েটা 4 লাখ টাকা ওইখানে পায়। তো মেয়েটা যখন 4 লাখ টাকা পায় তখন মানে আমার ভিতরে একে তো আমি তাকে প্রেমের প্রপোজাল দিলাম, সে প্রস্তাবে রাজি হলো না। এবং ওই দিন লটারিতে সে উইন হয়, 4 লক্ষ টাকা পায়। তো মেয়েটা 4 লক্ষ টাকা পাওয়ার পরে সবাই খুব খুশি হয়, মানে সবাই বলে যে আল্লাহ একদম পারফেক্ট একটা মানুষকে এই লটারিটা পাওয়াই দিছে, কারণ এই মেয়েটা অনেক গরিব এবং মেয়েটার বিয়ে হয় না, এবার যেহেতু 4 লাখ টাকা পাইছে হয়তো মেয়েটার বিয়ে হয়ে যাবে। এরকমভাবে হচ্ছে বিভিন্নভাবে লোকেজন কথা বলতেছে যে 4 লক্ষ টাকার জন্য হলো মানুষ তাকে বিয়ে করবে, কারণ মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, তার মামা মামি তারা কখনোই বিয়ে দিবে না, তারা হচ্ছে বাড়িতে রাইখা রেখে কাজ করাইতেছে, তারা কষ্ট দিতেছে মানসিকভাবে শারীরিকভাবে, ওর মামা মামি খুব খারাপ, মানে সবাই এরকমভাবে আলোচনা সমালোচনা করতেছে। তো ঠিকই ভাই, মেয়ে যখন 4 লাখ টাকা পাইছে, এবার ধরেন আপনার মেয়ের এতদিন কোনো বিয়ের প্রপোজাল আসে না, মেয়ে দেখতে শুনতে ভালো ঠিক আছে, কিন্তু এমনভাবে কোনো বিয়ের প্রস্তাব আসে না। কিন্তু 4 লক্ষ টাকা পাওয়ার পরে যেটা দেখা গেল যে ঘরে বাইরে প্রচুর বিয়ের মানে প্রপোজাল আসতে থাকে, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। তো বিয়ের জন্য প্রস্তাব পাঠায়, মেয়ের মামা সব জায়গায় বিয়ে দেওয়ার জন্য রাজি হয়, মানে সব জায়গায় বিয়ে দেবে, মানে যেখান থেকে প্রস্তাব আসে ওখানেই রাজি, কিন্তু মেয়ে রাজি হয় না। মানে মেয়ের কথা হচ্ছে আমি যাকে বিয়ে করব সে আমার পছন্দের হতে হবে, দেখতে শুনতে ভালো হতে হবে, এইরকমভাবে হচ্ছে মেয়েটা চিন্তা ভাবনা করে। এমন করে আমি তখন একদিন আমার আব্বারে বললাম যে আব্বা, আমি অমুকের ভাগ্যেরে বিয়ে করব, তুমি ওই মেয়ের জন্য আমার বিয়ের প্রস্তাব পাঠাও। আমার আব্বা ধৈর্য আমাকে বলতেছে যে না, এটা ভালো হবে না, কারণ এখন সবাই মনে করবে আমরা 4 লাখ টাকা লোভে ওই মেয়ের বিয়ে করে আনবো। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা, আমি ওই মেয়েরে পছন্দ করি, এবং আপনার যদি বিশ্বাস নয় আপনি ওই মেয়ের সাথে কথাবার্তা বলে দেখতে পারেন। এই মেয়ে লটারি পাওয়ার আগে আমি তাকে মানে প্রস্তাব করেছিলাম যে তাকে আমি ভালোবাসি, এবং আপনি না হয় মেয়ের সাথে কথা বলেন। মানে আমি আমার আব্বার সাথে অনেকটা ফ্রি ছিলাম, কিন্তু মানে অনেক ফ্রি ছিলাম। আব্বার আমি মাঝে মাঝে গাড়ি দিয়ে ওইখানে ওইখানে নিতাম, তো আব্বুর সাথে আমার মানে সম্পর্কটা অনেক ভালো ছিল। আব্বু তখন আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোর মারে দিয়ে প্রস্তাব পাঠাবো। পরে আলহামদুলিল্লাহ আমার আব্বা যখন ওই মেয়েটাকে আমার মাকে দিয়ে বিয়ের প্রস্তাবটা পাঠাইলো, আমার ওই মেয়েটা তখন রাজি হয়ে গেল। মানে রাজি হতে আমি এতটাই খুশি হলাম যেটা আসলে বলে বুঝাতে পারবো না। এবং এই মেয়েটা আমার মাকে নাকি বললো যে দেখেন আন্টি, আমি 4 লাখ টাকা লটারি পাওয়ার পরে অনেকেই আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, এবং আমি লটারিটা পাওয়ার পরে যারাই আমাকে বিয়ের প্রস্তাব দিছে আমি শিওর ছিলাম যে তারা ওই 4 লক্ষ টাকা লোভেই কিন্তু আমাকে বিয়ের প্রস্তাবটা দিছে। তো আপনার ছেলে আমাকে এই লটারিটা পাওয়ার আগেই প্রপোজাল দিছে, মানে আমি লটারিটা উইন হওয়ার আগে আপনার ছেলে আমাকে প্রস্তাব করছে। তো আমি শিওর আর কি যে আসলে আপনার ছেলের মাঝে কোনো লোভ নাই, তো আমি আপনার ছেলেকে বিয়ে করার জন্য রাজি আছি। তো আমার আম্মাও তখন বাড়িতে এসে বললো, আমার আব্বা তখন রাজি হলো, আব্বা আম্মা আমি, এবং সম্পূর্ণ পারিবারিকভাবে। ওই সময় কিন্তু আমার বড় 2 ভাইয়েরও বিয়ে হয়ে যায়, বড় ভাইদেরও বিয়ে হয়ে যায়, ছোটো বোনদেরও বিয়ে হয়ে যায়, অ্যান্ড আমি তখন সবার মানে বিয়ের বাইরে থাকি। তো এরপরে আব্বা আম্মা তখন ধুমধাম করে আনন্দ ফুর্তি করে এই নিজুম নামের মেয়েটাকে আমাকে তখন বিয়ে করায়, আমাদের বাড়িতে নিয়ে আসে। তো মেয়েটা আনার পরে ও খুব সাংসারিক ছিল, মানে প্রচুর রকম কাজ করতো, ঘরের যাবতীয় যত কাজ আছে সব কাজ করতো, আমার মায়ের দেখাশোনা বাবার দেখাশোনা সব কিছুও করতো। এরকম করতে করতে ওর সাথে আমার সংসার জীবনটা খুব মধুর কাটতেছে, অনেকটা ভালোই কাটতেছে। এমন করতে করতে আমাদের একটা কন্যা সন্তান হয় এবং একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে আমি তখনও ওই গাড়ি চালাই, আপনার ভাড়াতে গাড়ি চালাই, এখানে ওইখানে যাই, টিপ মারি, ভাড়া মারি। এরকম করতে করতে আমার সবাই তখন বোঝাচ্ছে যে ও তো 4 লাখ টাকা পাইছে, এখন 4 লাখ টাকা ও যেখানে দিছে ওইখানে মানে প্রায় 5 লাখ টাকার উপরে হয়ে গেছে। কোথায় জানি এনজিওতে না কোথাও টাকাটা দিছে, এবং টাকাটা হয়তো মায়ের হয়ে যেতে পারে, টাকাটা তুই তোর আয়ত্তে নিয়ে আয়। আমার মাও বলে, আব্বাও বলে, সত্যি কথা বলতে গেলে, অ্যান্ড সবাই তখন বলে। এবারে মাঝে মাঝে নিজুমরে বলে যে নিজুম, এই টাকাটা তুমি এনজিওতে রাখছো, এবং টাকাটা যে কোনো সময় মায়ের হয়ে যেতে পারে, কারণ এনজিও কোম্পানি কখন চলে যায় তার তো কোনো ঠিক নেই। তুমি একটা কাজ করো, এই টাকাটা তুমি নিয়ে আসো, মানে আমাকে দিয়ে দাও বা টাকাটা নিয়ে আসো, এরকম করে বলছি। আমাকে বলে না, এটা আমার শেষ সম্বল, আমি এটা পাইছি হয়তো আমার মৃত মা বাবার দোয়ায় আল্লাহ আমাকে এটা দিছে, তো আমি এটা কাউকে দিব না, এটা আমি আমার কাছে রাখবো। তো যখন বললো আমার কাছে রাখবো, তখন আমার ভিতরে ভাই কেমন জানি একটু অভিমান কাজ করতে শুরু করলো। মানে ওই টাকাটা থেকেই আমাদের দুজনের মাঝে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, মানে ভুল বোঝাবুঝির একটা সম্পর্ক শুরু হয়ে গেল।
আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওকে বিয়ে করছি, আমার বিবাহিতা বউ, তা ওর যে টাকা আছে ওই টাকার হকদার তো আমি, মানে টাকার মালিক আমি। এখন আমাকে কেন ও টাকা দিবে না? তার মানে তার মনের ভিতরে অন্য কোনো কিছু আছে। আর ওর কথা হচ্ছে যে আমাকে যদি টাকাটা দিয়ে দেয় হয়তো আমি টাকা নষ্ট করে ফেলবো, কারণ আমি গাড়ি চালাই, আর গাড়ি চালানো মানেই তো আপনারা বুঝেন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, এখানে সেখানে থাকি, অলওয়েজে বাইরে থাকি, হয়তো খারাপ কোনো জায়গায় যাবো, টাকাটা খরচ করে ফেলবো, এই চিন্তাভাবনাও আমাকে টাকাটা দেবে না। এমন করে এই টাকাটা নিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতো, তো আমাদের দুজনের মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া শুরু হয়ে যায় এই টাকাটা নিয়ে। একটা সময় বলতেছে যে আমি টাকাগুলো পুরাই ফেলবো ওখান থেকে এনে, তারপর আমি টাকাটা তোমাকে দিব না। এমন করতে করতে আমার মা তখন বিষয়টা খেয়াল করে যে আমাদের দুজনের মাঝে টাকা নিয়ে খুব বেশি ঝগড়া হইতেছে, ঝামেলা হইতেছে। পরে আমার মা একদিন আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে যে কী রে এরকম হইতেছে কেন? আমি বললাম মা ও টাকাটা আনছে, মানে টাকাটা ওর, তাও আমাকে টাকাটা দিয়ে দেয় না কেন? ও টাকাটা এনজিওতে রাখছে, এনজিও থেকে টাকাটা মাইর হয়ে যেতে পারে, টাকাটা উদাও হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, তো টাকাটা আমাকে দিয়ে দিলেই তো হয়, টাকাটা আমি সেভ করে আমার কাছে রেখে দিই। আমার আম্মা বলে মেয়ে যদি তোরা টাকা দিতে না চায় তাহলে তুই মেয়ের কাছ থেকে টাকা নিবি কীভাবে? এটা তো কখনোই সম্ভব না। আমি তখন বললাম ও আমার বিবাহিতা বউ, ও আমাকে দিবে না কেন? আমাকে দিবে না, টাকা দিবে টাকাকে, ওকে বল আমার টাকা দিয়ে দিতে। এই নিয়ে তখন আমার আম্মা তখন আমার একটা বুদ্ধি দেয় এইটা যে বাবা রে, যেহেতু তোর একটা মেয়ে হয়ে গেছে, এখন যদি তুই ঝামেলা করিস, তোর বউর সাথে কথা কাটাকাটি করিস বা টাকাটা খুঁজিস, তাহলে হয়তো মেয়েটা চলেও যেতে পারে, তোর বউ চলেও যেতে পারে। যেহেতু তার কাছে 4-5 লাখ টাকার মতো একটা পুঁজি আছে, যে কেউ মেয়েটাকে এখন বিয়ে করবে, মধ্যখানে তোর জীবনটা নষ্ট হবে। একটা কাজ কর, তুই মেয়েটার টাকাটা মেয়েটার কাছ থেকে অন্যভাবে নে। তো আমি বললাম মা অন্যভাবে মানে অন্যভাবে কীভাবে নেব? আমার আম্মা বলে যে ডাক তুই তো দেশে গাড়ি চালাস, মাস শেষে 10,000-15,000 টাকা ইনকাম করিস, এখন এই 10-15 হাজার টাকা দিয়ে তো একটা মানুষের সংসার চলতে পারে না, একটা মানুষ তো 10-15 হাজার টাকা দিয়ে বাঁচতে পারে না। তা একটা কাজ কর, তুই মেয়েটারে বল যে আমাদের যেহেতু একটা কন্যা সন্তান হয়েছে, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? এখন আমি যেভাবে ড্রাইভিং করি বা গাড়ি চালাই, অ্যান্ড এভাবে তো আমার ভবিষ্যৎ কাটবে না। একটা সময় মেয়েটা বড় হবে, তাকে স্কুলে ভর্তি করাবো, তাকে পড়াশোনা করাবো, তো সেখানে তো টাকার প্রয়োজন। তুই মেয়েটারে বল যে তুমি যে টাকাটা পেয়েছো এই টাকাটা আমাকে দেওয়ার দরকার নাই, তুমি টাকাটাই না আমাকে দেশের বাইরে পাঠিয়ে দাও, আমি বিদেশ যাই, অ্যান্ড বিদেশ গিয়ে আমি টাকা পয়সা ইনকাম করে তোমাকে আমি দিব, এবং তুমি তখন তোমার মেয়েকে নিয়ে ভালো থাকবা, প্রয়োজনে তোমার এই টাকাটা আমি যে বিদেশ যাব, বিদেশ গিয়ে আমি তোমার পুরোটা টাকা শোধ করে দিব। আর আমার আম্মা তখন এটা আমাকে শিখিয়ে দিল। কারণ আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ, যুক্তিটা তো ঠিক আছে, এইভাবে আমি তার সাথে ধমকাধমকি করতেছি, মারামারি করতেছি, ও তো আমাকে টাকাটা দেয় না, আর ওভাবে গেলে হয়তো টাকাটা আমাকে দিয়ে দিতে পারে। ওই বিশ্বাসটা রেখে আমি তখন আমার মা আমাকে যেভাবে শিখিয়ে দিল, যেমনি যেমনি করে আমি ঠিক এমনি এমনি করে তখন নিজমকে পুরোটা বিষয় বললাম যে নিজম এভাবে দিলে আমি বিদেশ চলে যাব, কারণ আমি যেহেতু ড্রাইভিং করি, তা আমি বিদেশে গেলেও ড্রাইভিং করবো, আর বিদেশে ড্রাইভিং করলে অনেক টাকা পাওয়া যায়। আমার আম্মা যেমনি শিখিয়ে দিল, এমনি বলার সাথে সাথে নিজম তখন রাজি হয়ে গেল। ওই কিন্তু এতক্ষণ রাজি হয় না, দেবে না, টাকা পানিতে ফেলে দেবে, পুড়ে ফেলবে, তারপর আমাকে দেবে না। এইভাবে বোঝানোর পর তখন বলে ঠিক আছে তাহলে তোকে টাকাটা দিব, কিন্তু তোমার আব্বা আম্মাকে আমার কাছে আনতে হবে, তাদের সাথে আমি কথা বলবো। আমি ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি পরের দিন আমার আব্বা আম্মাকে আমার ঘরে আনি, মানে আমি তো মানে ভিন্ন হয়ে যাই, পৃথক হয়ে যাই, আলাদা থাকি। তো সেখানে আমার আব্বা আম্মা আসার পরে আমার আব্বা আম্মাকে তখন আমি আনি, বলি যে দেখো এই ঘটনা। আমার আব্বা আম্মা তখন কথা বলে যে হ্যাঁ ঠিক আছে মা, আমরাও সাক্ষী আছি, তোমার সাথে কোনো বেইমানি হবে না, কোনো 2 নাম্বারই হবে না, অ্যান্ড তুমি ওরা টাকাটা দাও, ও বিদেশ যাক। এবার সত্যি সত্যি কিন্তু আমার আব্বা আম্মা আমাকে বিদেশ পাঠিয়ে দিবে এই টাকাটা দিয়ে। তো আমার কিন্তু বিদেশ যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, মানে বিদেশ আমি যেতাম না, বাট আব্বা আম্মা যেহেতু এইভাবে বললো যে টাকাটা ওইখান থেকে আনলে বিদেশ চলে যাওয়ার জন্য, কারণ আমার পরিবারে কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো না ভাই। আমার যে বড় ধীবে আছে তারা মাঠে ঘাটে কাজ করে, আমার আব্বাও মাঠে ঘাটে কাজ করে, আমাদের নিজেদের তেমন কোনো জায়গায় সম্পত্তিও নাই, টুকিটাকি যতটুকু ছিল অতটুকুই প্রায় বিক্রি, মানে বোনদেরকে বিয়ে দিতে বিক্রি টিক্রি করে সবই শেষ, বাড়ি শুধু ঘর ভিটাটা ছাড়া আর বাইরে কোনো জায়গা নেই। তো এর মধ্যে যখন এই টাকাটা পেয়ে যায় বা টাকাটা হয়, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে বিদেশের দিকে যাওয়া যায়। এইবার নিজমের কাছ থেকে টাকাটা নিয়ে আমার আব্বা আম্মা তখন আমাকে সৌদি আরবে পাঠানোর প্ল্যানিং করলো। যথারীতি আমি পাসপোর্ট তৈরি করলাম এবং পাসপোর্ট জমাও দিলাম। আল্লাহর অশেষ মেহরবানিতে আমার তখন সৌদি আরবের ভিসাটা লেগে যায়, এবং সৌদি আরবের ভিসাটা লাগার পরে আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই যে এবার তো আমার আর কোনো টেনশন নেই, আমি তখন সৌদি আরবে যাব। কিন্তু একটা কথা কি আমি এখানে বলে রাখি, আমার আব্বা আম্মা দুজনেই কিন্তু নিজুমকে অনেক ভালোবাসতো, এবং আমার মেয়ে রাত্রিকে, আমার মেয়ের নাম ছিল রাত্রি, মানে দুজনকে আমার আব্বা আম্মা অত্যাধিক ভালোবাসতো, নিজের মেয়ের চেয়েও আরও বেশি যত্ন করতো। আমার মা তো কখনো নিজুমকে ছাড়া ভাতই খাইতো না, মানে বলতো নিজুম না আসলে আমি ভাত খাবো না। নিজুম অসুস্থ হয়ে গেলে আমার আব্বা আম্মা পাগল হয়ে যেত, এবং নিজুম নিজেও বলে যে তার পরিবারের মানুষটা, মানে তার মামা মামি নানা নানি কখনো তাকে এতটা ভালোবাসে নাই। আমার পরিবার আসার পরে আমার পরিবারের মানুষগুলো যেভাবে তাকে ভালোবেসে আপন করে নিয়েছে, ওকে কাছে টেনে নিয়েছে। যাই হোক, খোদার অশেষ মেহেরবানিতে এবার আমি পরিকল্পনা করলাম যে ঠিক আছে আমি এবার সৌদি আরবে যাব। সব কিছু ঠিকঠাক হলো এবং আল্লাহর পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় আমি তখন গিয়ে পৌঁছাই।
এবং মক্কায় যাওয়ার পরে আমাকে যে কাজের কথা বলে নেওয়া হয় সত্যিকার অর্থে কিন্তু আমাকে এই কাজ দেয় না। আমাকে বলা হয়েছিল যে আমাকে ড্রাইভিং চাকরি দেবে, আমার ড্রাইভিং কাজ হাউস ড্রাইভার বলে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা গেলো যে আমাকে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ দিছে, মানে বিল্ডিংয়ের কাজ। এখন এই বিল্ডিংয়ের কাজ তো আমি করতে পারি না, কারণ আমি দেশে কখনো কঠিন কাজ করি নাই, হার্ড কাজ করি নাই, এত পরিশ্রমের কাজ আমি করতে পারি না। ওখানে যাওয়ার পর আমার অবস্থা এরকম হয়েছে যে ভাই আমার খাওয়া দাওয়া বন্ধ, এরপরে আমার চলাফেরা বন্ধ, মানে আমি কামই করতে পারি না। একদিন কাজে গেলে পুরো এক সপ্তাহ কাজ করতে পারি না। আর ওইটার মানে আমার সিস্টেমটা এরকম যে ওইখান থেকে যদি আমি কাজ চেঞ্জ করে ফেলি, মানে এখান থেকে যদি আমি চলে যাই, তাহলে আমি অবৈধ হয়ে যাব, মানে আমার ডকুমেন্ট ছাড়া হয়ে যাব। অ্যান্ড ডকুমেন্ট ছাড়া যদি আমি কখনোই কোনো পুলিশের হাতে ধরা পড়ি, তা পুলিশ আমাকে দেশে পাঠিয়ে দিবে। এখন আমার ভিতরে মায়া লাগতেছে যে আমার বউয়ের এতগুলো টাকা খরচ করে আসলাম, এখন যদি টাকাটা যদি আমি উঠাইতে না পারি, বা কীভাবে আমি মুখ দেখাবো, গ্রামের সবাই বললো যে মেয়েটা হতভাগা গরিব দেখে তারে আমি বিয়ে করছি টাকার জন্য, এখন ওই টাকাটা আমি তার খেয়ে ফেললাম, তাকে আবার ছেড়ে দিলাম, গ্রামের সবাইও খারাপ বলবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন ভাবলাম যে না, টাকাটা যেহেতু আমি নিয়ে আসছি, আমি কষ্ট করে হলে এখানে পড়ে থাকবো। এমন করতে 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 ভাই আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি কাজ করতে করতে আমার শরীরের সাথে শুয়ে যায়, মানে আমি ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা করতে শুরু করি, ভালো টাকা বেতনও পাচ্ছি, পরিবারের জন্যও টাকা পাঠাচ্ছি, চলতেছি। এরকম করে প্রায় 2 থেকে 3 বছরের মতো কেটে যায়। 3 বছরের কাছাকাছি কাটা আমি কিন্তু দেশে যাই না, কারণ আমার আয় ইনকাম অতটা ভালো ছিল না যে দেশে গিয়ে কিছু একটা করব, তো যার জন্য দেশে গেলাম না। এমন করতে করতে আমাদের সৌদি আরবের এক ছেলে নাম হচ্ছে নাহিদ, ওর বাড়ি ছিল কুমিল্লাতে। তো এখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, মানে খুব ভালো একটা সম্পর্ক হয়, দুজনে একই কোম্পানিতে কাজ করি। এই ছেলেটাও দেখতে শুনতে হয় অনেকটা ভালো, এবং এইরকমভাবে হঠাৎ করে আমার যেই কফিল ছিল, মানে আমার যে আরবি ছিল, বিভিন্ন সাইডে আরবি কাজ নিত, আমরা ফোরম্যান দ্বারা কাজ করাতাম, আমি ফোরম্যানের মতোই ছিলাম। এখন দেখা গেলো আরবি আমাকে অনেক ভিসা দিত, মানে আমাকে ভিসা দিত যে মানে লোক আনার জন্য ভিসা দিত। আমাদের এলাকাতে এভাবে হচ্ছে, মানে আমি লোক পাই না যে সৌদি আরবে নিয়ে আসবো। আমাদের এলাকাটা মোটামুটি একটু উন্নত হয়ে গেছিলো ওই সময়টাতে, কারণ আমাদের এলাকার পাশে নতুন নতুন অনেক কিছু হাসপাতাল হয়েছিল, এটা ওইটা হয়েছিল। এই জন্য বেশিরভাগ মানুষ এলাকাতেই কাজ করে, বাইরে খুব বেশি একটা আসতে রাজি হয় না। পরে আমি যখন কফিলের কাছ থেকে ভিসাগুলো পাইতেছিলাম, আমি তখন চিন্তা করলাম যে ভিসাগুলো আমি বাইরে সেল করব। পরে ওই যে নাহিদ নামের কুমিল্লার ভাইটা আছে, তার সাথে সম্পর্ক আমার তখন খুব ভাইয়ের মতো, মানে দুজনেই খুবই ক্লোজ, চলাফেরা উঠা বসা একসাথে খাওয়া দাওয়া করা খুব ভালো। আমি তখন নাহিদে বললাম যে নাহিদ আমি ভিসাগুলো সেল করব, এবং নাহিদ আবার ছুটিতে দেশে যাবে, এই সময় নাহিদ ছুটিতে দেশে যাবে। তো বলে যে ঠিক আছে, আমি যদি দেশে যাই তাহলে আমি ভিসাগুলো দেশে বিক্রি করবো, 4টা ভিসা। এখন 4টা ভিসা ওরে আমি বললাম সব কিছু হইলো, ও দেশে গেছে। দেশে যাওয়ার পরে তখন ও আমাকে বললো যে ভাই ভিসার প্রসেসিং চলতেছে, তুমি টেনশন করো না। ও 4টা লোক রেডি করলো, করে পাসপোর্ট পাঠাইলো, সব কিছু বরাবর করে ভিসাগুলো লাগাই দিলাম। এখন ভিসাগুলো লাগানোর পরে ওই তো দেশ থেকে টাকা কালেকশন করবে, টাকা তো আর আমার কাছে না, টাকা তো ওর কাছে। আমি ভিসা দেশে পাঠিয়ে দেওয়ার পরে ও তখন এই 4টা লোকের কাছ থেকে ভিসার টাকাও নিছে, মানে 4টা লোকের কাছ থেকে ভিসার টাকা নিল। ভিসার টাকা নিয়ে লোকগুলোকে ও তখন সৌদি আরবে পাঠাইলো, এবং কিছুদিন পরে ও আসলো। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে ও এসে আমাকে টাকা দেবে। এখানে আরও কিছু বিষয় ছিল, যে ভিসাগুলো আমাকে আমার কফিল দিয়েছে ওই ভিসাগুলো হচ্ছে বিলাস, মানে হচ্ছে আপনার মানে যেগুলো কোনো টাকা নেওয়া যাবে না কারো কাছ থেকে, একদম ফ্রি ভিসা, সোজা কথা যেটা ফ্রিতে আনতে হবে, এবং টিকিটের যে টাকাটা ওইটাও কিন্তু কফিল দিয়ে দিছে। এখন লোকগুলোকে এরকমভাবে ফিটিং দিয়ে আনতে হবে, কফিল যদি জিজ্ঞেস করে যে তোমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়েছে কিনা, বা এমন হতে পারে যে কোনো একটা বাঙালি দিয়ে জিজ্ঞেস করে যে ওদেরকে জিজ্ঞেস কর তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিনা, ওই সময় কিন্তু কফিলকে বলতে হবে যে না আমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি, আমাদেরকে এমনি আনা হয়েছে, এটা বলতে হবে কফিলকে। তা না হলে কিন্তু হয়তো আমাকেও ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবে। এই জন্যই আমি তখন নাহিদের আশ্রয়টা নিয়েছিলাম, যে নাহিদ যদি থাকে তাহলে নাহিদ হচ্ছে পারফেক্টলি পুরোটা সাবজেক্ট খুব সুন্দর করে বুঝে শুনে লোকগুলোকে আনতে পারবে। এইবার নাহিদকে বুঝিয়ে শুনি, নাহিদের মাধ্যমে তখন এই লোকগুলোকে আমি তখন বিদেশে নিয়ে আসলাম, 4টা লোক। এবং নাহিদ বলতেছে ভাই আমি টাকা কালেকশন করে তারপর আসবে। এখন টাকা কালেকশন করে নাহিদ বিদেশে আসছে, আসার পরে ও ভাই আমার টাকাটা দেয় না, মানে ও বিয়ে করে না কিন্তু আমার টাকাটা দেয় না। ওরে বারবার বলি যে ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমার টাকাটা ঘুরে তোমার লাভটা কি, বা এই আমার টাকাটা দাও। ওই আমার টাকাটা দেয় না, দেয় না দেয় না দেয় না দেয় না, প্রায় 4টা মাসের মতো কেটে গেল, আমার টাকা দেয় না। এবং আমি যে ছেলেগুলোর আইনা কাজে দিছি ওরা সবাই বলতেছে ভাই আমরা টাকা দিছি, আমাদের সাথে যেরকম কন্ট্রাক্ট হয়েছিল আমরা সমস্ত কন্ট্রাক্টের টাকাই নাহিদ ভাইরে বুঝিয়ে দিছি। এখন নাহিদ ভাই যদি আপনারা না দেয় এটার দায়ভার তো আর আমরা নেব না, আমরা তো এই বিষয়ে জানি না। নাহিদকে যতভাবেই বলে যে ভাই আমার টাকাটা দিয়ে দাও, কারণ ওর কথা হচ্ছে যে ভিসাগুলো তো আমি ফ্রিতে পাইছি, আর আমারে কেন টাকা দেবে। আমি লাস্ট পর্যন্ত এটাই বললাম যে ভাই তুই অর্ধেক দিয়ে যা, আমার অর্ধেক দিয়ে দে। এভাবেই দুজনের সাথে কথা বলতেছি, না ও আমাকে দিবে না। এরই মাঝে আমার বউর সাথেও কিন্তু আমার বর্নিংটা খুব বেশি একটা ভালো যাচ্ছে না, একটু ঝগড়াঝাটি ঝামেলা টামেলা অনেক কিছুই হচ্ছে। তার বড় কারণ হচ্ছে আমি বিদেশ আসার পরে আমি
সত্যিকার অর্থে বলে আমি একটু অন্যভাবে জড়াই পড়ি। প্রথম দিকে হয়তো কষ্টে ছিলাম, এরপরে লাস্টের দিকে আমি একটু ভালো অবস্থানে আসার পরও যেহেতু অনেক ধরনের লোকেরা ওইখানে থাকতো, তো রাতের বেলায় কাজ করে যাওয়ার পর আমরা একটু কার্ড খেলতাম, যেটাকে আমরা 29 বলি। ওই কার্ড খেলতে খেলতে আমি একটু জুয়ার দিকে ঝুঁকে পড়ি, মানে জুয়ায় ঝুঁকে পড়ি। তা আমার জুয়াতে অনেক টাকা খরচ হয়ে যায়, আমি আমার বউকে ওভাবে দেশে টাকা পাঠাইতে পারি না, আমি জুয়ার পিছনে অনেক টাকা ব্যয় করে ফেলে। এইটা আমার বউ কীভাবে জানি জানতেও পারে যে আমি জুয়া খেলি। এই জন্য বউয়ের সাথে আমার খুব ঝগড়া ঝামেলা হইতেছে। এদিক দিয়েও আমার টাকাটা দিতেছে না, মানে সর্বদিক থেকে আমার ব্রেনের উপর তখন একটা চাপ চলে আসছে, মানে একটা প্রেশারে পড়ছে। প্রেশারে পড়ে একদিন আমি দেখলাম কি প্রায় 4 থেকে 5 মাস পরে, ও দেশ থেকে আসা 4 থেকে 5 মাস পরে হঠাৎ করে নাহিদ একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম মানে মানে খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, সারা রাত বিরহের গান শোনায়, কান্নাকাটি করে, মানে কেমন জানি ওর ভিতরে মনে হইতো ও নাই। পরে আমার সাথে তো পরে সম্পর্কটা নষ্ট হয়ে গেল ওর, যেহেতু আমাকে টাকাটা দিল না। প্রথম দিকে আমার সাথে থাকতো, রাখতো, আমার রুমে আসতো, ভালো সম্পর্ক ছিল। এরপরে আর ওর সাথে আমার সম্পর্কটা ভালো নাই। পরে ওর আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করে, কিরে ভাই নাহিদের কী হয়েছে, নাহিদ এরকম করে ঘোরাফেরা করে, কেমন জানি মাতালের মতো ঘুরে, ঘটনা কি? পরে জানতে পারি ও এক মেয়ের সাথে 4 বছর ধরে রিলেশন ছিল। 4 বছর ধরে বাংলাদেশে এক মেয়ের সাথে রিলেশন ছিল, এবং ওই মেয়েরও প্রচুর টাকা ঢুকা দিছে। মেয়ের বাড়িও কুমিল্লাতেই ছিল, অ্যান্ড মেয়েরা অনেক টাকা পয়সা দিচ্ছে, মেয়েরা অনেক ভালোবাসছে, মেয়ের জন্য অনেক কিছু করছে। এবং এই যে লাস্টবার গেছে তখন মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে আসছে, মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হয় না, এবং ও মানে মেয়ের পাসপোর্ট করা, মেয়ের পাসপোর্ট নিয়ে আসছে, মেয়েরে মানে সৌদিতে নিয়ে আসবে। এইভাবে মেয়ের পরিবার যেতে রাজি না, মেয়েকে সৌদি আরবে নিয়ে আসবে, এরকমভাবে মেয়ের বিষয় প্রসেস করতেছে। এই অবস্থার ভিতরে হঠাৎ করে মেয়ে অন্য কারোর সাথে মানে পালায়ে গেছে। ওর সাথে না পালাইয়া অন্য কোনো ছেলের সাথে মেয়ের সম্পর্ক ছিল এটাও বুঝতে পারে নাই, এবং অন্য কোনো ছেলের সাথে মেয়েটা তখন পালিয়ে গেছে। এখন পালিয়ে যাওয়ার পরে নাহিদের অবস্থা এরকম হয়েছে যে ও একেবারে জিন্দা লাশ হয়ে গেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, পাগলের মতো রাস্তায় ঘুরে, মানে খুব খারাপ একটা অবস্থা। অ্যান্ড আমারও তখন খুব মায়া লাগতেছে যে ছেলেটা এরকমভাবে রাস্তায় ঘুরতেছে। সবাই তারে বুঝায়, আমিও বুঝাই, নাহিদ এরকম করে না, ভালো হয়ে যাও। কিন্তু প্রতিশোধটা একটা মনের ভিতরে আছেই, একটা প্রতিশোধ মনের ভিতরে আছে যে ওরে সবাই তখন একটা কথা বলে যে নাহিদ একটা কাজ করো, অন্য একটা রিলেশনে জড়ায় পড়ো, অন্য একটা রিলেশন করো, এবং অন্য একটা রিলেশন করলে তুমি এসব থেকে বের হইতে পারবা। তো ও আমাদেরকে বলে যে অন্য রিলেশন আমি কীভাবে করবো, এত সুন্দর মেয়ে আমি কোথায় পাবো। এরকম করতে করতে হঠাৎ করে তখন ফেসবুক চালাইতো এবং ফেসবুক লাইভে যাইতো। ফেসবুক লাইভে গিয়ে অনেক বিরহের গান শুনতো, কান্নাকাটি করতো, লাইভে বিভিন্ন মানুষদের সাথে কথাবার্তা বলতো, ও কমেন্টস পড়তো। এইভাবে একদিন হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসছে। আসলে আইডিয়াটা আমার মাথায় কীভাবে আসলে আমি ওই সময় বুঝে নেয়। ও কিন্তু এরকম একটা ছেলে ছিল, ধরেন যে কোনো মেয়ের সাথে 5 মিনিট কথা বলে তারা 50,000 টাকা দিয়ে দিত। মানে টাকা পয়সার প্রতি খুব একটা মায়া দয়া ছিল না, প্রচুর টাকা ইনকাম করতো, অনেক বেশি টাকা ইনকাম করতো। কোনো মেয়ের সাথে প্রেম হইলে মেরে লাখ লাখ টাকা দিয়ে দিত, এরকম একটা ছেলে ছিল। পরে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, যে আইডিয়াটা এইটা যে আমার বউ নিজম কিন্তু দেখতে অনেকটা সুন্দর, এবং তার কথাবার্তাও অনেকটাই হ্যান্ডসাম, মানে অনেক সুন্দর কিউট করে কথাবার্তা বলে, দেখতে শুনতেও ভালো, এবং নিজমকে দেখলে কেউই বলবে না যে নিজমের রাত্রির মতো এত বড় একটা মেয়ে আছে, এটা কেউই বলবে না। তো আমার বউ তখন ফেসবুক চালাইতো, মাঝে মাঝে ফেসবুকে ছবি আপলোড দিত, দেখতাম অনেক মানুষ কমেন্ট করে, এটা করে। হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমার এই বিষয়টা আমি আমার বউর সাথে শেয়ার করি। আমি আমার বউরে বলি যে বউ, এমন এমন ঘটনা, এখন তুমি যেভাবেই পারো ওর সাথে কথাবার্তা বলে ওরে পটাইয়া দেখো আমার টাকাটা নিয়ে, মানে আমার টাকাটা নেওয়া যায় কিনা। এরকম একটা আইডিয়া তখন আমার মেমোরিতে আসছে, মানে মাথায় আসছে। আসার পরে আমি তখন আমার বউরে বিষয়টা জানাইলাম। একদিন কিন্তু বলছি ওরে, এভাবেই বলি নাই, এত মানে বুঝে শোনায় সুন্দর করে বলি নাই। এবার আজকে আমি ওরে বুঝিয়ে শোনায় খুব সুন্দর করে নম্র ভদ্রভাবে ওরে বুঝিয়ে বললাম যে জান দেখো এই ঘটনা, ওই কাজটা আমি টাকা পাইতাম, এমনি এমনি আমার 4-20 টাকা মারিয়ে দিচ্ছে, এখন ছেলেটার একটা চেকা খাইছে, রাস্তায় ঘুরে মনে মনে একটা সুন্দর মেয়ে খুঁজতেছে প্রেম করার জন্য। এবং তুমি যদি এই চান্সটা কাজে নাও, তুমি ওর সাথে যদি প্রেম ভালোবাসার অভিনয়টা করো, কোনোভাবে ওরা একবার বাড়িতে নিয়ে আমার বাড়িতে যদি আটকাইতে পারো কুমিল্লাতে, এইতে চিটংয়ে, আমি ওর কাছ থেকে পরে টাকাটা উদ্ধার করবো। পরে আমি যেমনি পারি ওরে আমি ধরে টরে আমি টাকাটা উদ্ধার করবো, এরকমভাবে হচ্ছে আমি আমার বউরে বললাম। এখন বলার পরে আমার বউ প্রথম থেকে রাজি না, বলে যে না উনি সহজ সরল একটা মানুষ, আমি ওনারে কেন ধোকা দিব, আমি এটা করবো না। আমার বউ রাজি হচ্ছে না। পরে আমি এমনি সামনে খুবভাবে ওরে বুঝাইলাম যে না প্লিজ তুমি রাজি হয়ে যাও, এরকমটা করো না। এমনি এমনি বুঝাইলাম যে কোনোভাবে ওর সাথে ফোনে কথা বলবা এবং তুমি তার সাথে রিলেশন করবা, রিলেশন করে তার কুমিল্লা একটাবার মানে চিটংয়ে একটাবার যদি আনতে পারো, ও এখন যে কোনো মেয়ের সাথে প্রেম করলেই দেশে চলে যাবে, কারণ ওর অবস্থা এখন এরকম, ও ঠিক হইতে পারতেছে না। অ্যান্ড দেশে গেলে ওরে আমার বাড়িতে বাইদা রাখবা, এবং এই বাইদা রেখে আমি আমার টাকা উদ্ধার করবো। দেশ থেকে আমি টাকা নিবে, এবার বিদেশে যাওয়া আমার তা হবে, এটা তোমার দেখার বিষয় না, যেহেতু আমি 4টা লোক নিয়ে আসছি। অ্যান্ড এই অবস্থার ভিতরে আমার বউরে অনেক বোঝানোর পরে বউ তখন রাজি হইলো। আঙ্কল আচ্ছা ঠিক আছে, তা তুমি মানে তোমার ওর ফেসবুক আইডিটা দাও। পরে আমি ফেসবুক আইডি দিলাম। ভাই বিশ্বাস করবে না, প্রায় 2 দিনের ভিতরে, মানে 2 দিনের ভিতরে নাহিদ হঠাৎ চেঞ্জ হয়ে গেছে।
মানে যেই নাহিদ ঘুমাইতো না, খাইতো না, পাগলামি করতো, রাস্তা রাস্তা করতো, হঠাৎ করে এই নাহিদ ভালো জামা কাপড় পরে, সবার সাথে অনেক ঘুরে ফিরে, মানে কেমন জানি সবাই ওরে দেখে অবাক, কিরে এই মানুষটা 2 দিন আগেও তো রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতো, এখন কেমনি ঠিক হয়ে গেল। তার মানে আমার বউ তার সাথে কথা বলে এই অল্প 2-1 দিনের ভিতরে তার ব্রেন এমনভাবে ওয়াশ করছে, মানে ও এখন আমার বউয়ের ছাড়া কিচ্ছু বোঝে না। এবং অবাক করা বিষয় হচ্ছে ও আমার বউয়ের ছবি ওর প্রোফাইলে দিয়ে রাখছে। তা এইটা আমার কাছে একটু ভয় লাগছিল, যেহেতু হয়তো এরকমও হতে পারে যে আমার কোম্পানির কেউ আমার বউরে দেখছে, যেহেতু অনেক বাঙালিরা এই কাজ করে। এই জন্য আমি একদিন বললাম, ও আমার নিজেই বলে যে ভাই আমাদের আপনাদের চিটংয়ে আমার একটা রিলেশন হয়েছে, মেয়ের বাড়ি চিটংয়ে, এবং নামও বলে যে মেয়ের নাম নিজুম, অ্যান্ড মেয়েটা দেখতে শুনতে খুব ভালো রূপসী, অ্যান্ড আমার ছবি। আমি বলি, শোন বেটা, তুই ওই পাগল, তার পাগলের কারণেই তোর এই অবস্থা। তুই যে মেয়েটার ছবি তোর প্রোফাইলে দিয়ে রাখলি, এটা তো ঠিক না। এখন তোর এই ছবিটা কেউ দেখলো, আমাদের মেসের বা আমাদের কোম্পানির মেয়েটা দেখছি, যেহেতু দেখতে শুনতে অনেক সুন্দর, যে কেউ মেয়েটার ছবি দেখে মেয়ের সাথে মানে মেয়ে পটানোর চেষ্টা করবে, যেমনি পারে তোর কাছ থেকে নাম্বার নেবে বা মেয়েটার সাথে রিলেশন করবে। এখন ভালোবাসার বিষয়গুলো হচ্ছে এরকম, যতটা হাইড করে রাখবি, যতটা গোপনে রাখবি, এই ভালোবাসাটি ততদিনে টিকে থাকবে এবং ততটাই ভালো থাকবে। ভালোবাসা প্রকাশ করলে এটা খুব সহজে ভেঙে যায়, মানে নষ্ট হয়ে যায়, তুই প্রকাশ করিস না। আমার বলে, তাহলে আমি কী করবো? যে প্রোফাইলে ছবিটা ডিলিট কর, মেয়েটার সাথে মাঝে মাঝে কথা বলে এবং তুই দেখা করতে যা। এইরকম করে করে এবার আমি দেখতাম যে ও ঘন্টার পর ঘন্টা আমার বউর সাথে কথা বলে। আমিও তো তখন ভাই মহা খুশি যে বেটা কথা বল, এবং সময় মতোই না তোরে আমি ধরবো, তোরে ধরার জন্য আমি ছাই রেডি করে রাখছি, তুই বাংলাদেশে যাবেই মাত্র ছাই দিয়ে তোরে ধরবো। এরকম করে বেশি দিন না, প্রায় 2 থেকে 3 মাসের মতো আমার বউর সাথে কথা বলে, এবং এই 2-3 মাসে কিন্তু প্রায় লাখখানিক টাকার মতো আমার বউরে দিয়ে দেয়। মানে আপনি বুঝছেন, আমার বউ নিতে চায় না, আমার বউ বলে যে না ভাই আমার টাকা লাগবে না, মানে তুমি আমাকে টাকা দিও না। এরপরে বলে যে না তুমি টাকা নিয়ে যাও, এমনি টাকা নিয়ে যাও, অমনি টাকা নিয়ে যাও, মানে খুবভাবে হচ্ছে ওরা টাকা দিতেই থাকে। আমার বউ না চাইলেও দেয় যে তুমি স্বর্ণ কিনবা, তুমি এটা কিনবা, তুমি ওইটা কিনবা, এরকম করে করে টাকা দিতে থাকে। তো আলহামদুলিল্লাহ এমন করে সময়গুলো কাটতেছে। পরে ও তখন বলে যে আমার বউ তখন বলে, দেশে আসেন, আপনার সাথে একটাবার দেখা করে কথা বলি, এবং দুজনে আমরা হচ্ছে একটু দেখা করি। আমার বউ বলে, ও আমারে বলে যে নাসির ভাই আপনি কি বলেন? তখন কিন্তু বুঝতে পারিনি যে মাস্টার প্ল্যানিংটা আমারই ছিল এবং আমি ওরা ধরার জন্য ফাঁদ পাচ্ছি, এটা বুঝতে পারিনি। আমি তখন বললাম, ভাই মেয়ে যেহেতু তোমার ভালোবাসা পছন্দ করে, তুমি যাও দেশে গিয়ে মেয়ের সাথে দেখা করো, এবং দেখা করার পরে যেমনি পরে মেয়েটারে বিয়ে করে ফেলো। কারণ ভাই দেখা যায় যে একটা ঝামেলা হয়ে যেতে পারে বা একটা সমস্যা হয়ে যেতে পারে, তুমি গিয়া মেয়েটার সাথে দেখা করে তার তুমি বিয়ে করে ফেলো। এবং এই কথা আমি তারা বলে রাখার পরে দেখা গেল ও রাজি হলো দেশে যাওয়ার জন্য। দেশে যাবে এবং দেশে যাওয়ার পর ও তখন ওই মেয়েটাকে বিয়ে করবে, এরকম একটা পরিকল্পনা ওর মাথার মধ্যে আসছে। আমিও তখন বুঝাইলাম, আমরাও সবাই বুঝাইতেছি, যেন তখন দেশে যাবে। আর আমি আমার বউরে বলতেছি যে ঠিক আছে, দেশে গেলেই আমি লোক রেডি করে দিব তোমারে, এবং তুমি ওই লোক নিয়ে ওরে আমাদের এলাকাতে নিয়ে আসবা, এবং আমাদের এলাকাতে আইনা তারা বাড়ির মধ্যে আটকাবা, মানে আমাদের বাড়ির মধ্যে আটকায় বাইঁধা রাখবা। এরপর আমি তার কাছ থেকে টাকা উসুল করব, এবং প্রয়োজনে আমি সহ পরে যাবো। এরকম একটা পরিকল্পনা আমি করে রাখছি। যাই হোক, এরকম করে কাটতে একটা সময় এই আমার বন্ধু নাহিদ তখন দেশে গেল। এই যেদিন দেশে যাবে আমার বউর সাথে ভিডিও কলে কথা বলে, আমি একই মার্কেটে আমার বউরে বলতেছে গোল্ড কিনবে আমার বউর জন্য, যে তুমি কোনটা কিনবা, মানে তোমার ডিজাইন কোনটা পছন্দ হয়, কত ভরির কিনবা, কোনটা কিনবা, এই কিনবা না ওই কিনবা। মানে ভাই আমি জাস্ট অবাক হয়ে তাকায় থাকি যে অন্যের বউয়ের প্রতি তার কত প্রেম, কত মহাব্বত, কত ভালোবাসা। মানে তুমি কোন ডিজাইনটা কিনবা, কোন ডিজাইনটা তোমার পছন্দ, মানে আমার বউয়ের জন্যই মনে হয় 5-7 লাখ টাকা শপিং করছে, মানে এরকম একটা অবস্থা আর কি। আমার কথা হচ্ছে টাকা পাইবে না পাই, ওরে আটকাইতে পারিবে না পারি, এই জিনিসগুলো যদি আমার বউরে দিয়ে দেয় তাইলে আমার টাকা উঠে যাবে, এরকম একটা পরিকল্পনা। যাই হোক, পরে ও দেশে গেল, আমি তার এয়ারপোর্টে উঠে দিয়ে আসলাম, বাড়িতে দেশে গেল। আমি ওর বউরে বলতেছি, বউ সে কিন্তু অনেক টাকা শপিং করছে, এখন যেমনিই পারো তারা কিন্তু ধরা লাগবে, তারা না ধরলে কিন্তু আমি অনেক টাকা লস হয়ে যাবে। তো দেশে যাওয়ার পরে আমার বউ তারা বারবার বলে যে একটা কাজ করেন, আপনি আমাদের অমুক জায়গায় আসেন, আপনার সাথে আমি একটাবার দেখা করি, এখানে আসেন, মানে বাড়িতে যাইতে বলে। ও বাড়িতে যায় না, ওর যত বলে বাড়িতে আসার জন্য, যে ও বাড়িতে যান, ঠিকানা বলে যে অমুক জায়গায় আসেন। আমার বউর তখন হচ্ছে আমার বউয়ের বান্ধবী আছে, তা বলে ওই বান্ধবীর বাসায় আমি যাব, আপনি ওই বাসায় আসেন। ও গ্রামে যেতে রাজি না, ওর কথা হচ্ছে ও আমার বউর সাথে শহরে দেখা করবে। এরকম করে 14-15 দিন কেটে গেল। আমার বউরে বলতেছে তুমি শহরে আসো, আর আমার বউ বলতেছে তুমি গ্রামে আসো। এইরকমভাবে দুজনের মাঝে কথাবার্তা হতে হতে আস্তে আস্তে করে সম্পর্কটা মাঝে সন্দেহ চলে আসতেছে। ওই যেহেতু একবার মানে বলে না যে যার বাপেরে কুমির রেখেছি সে ঢেকে দেখলেও ভয় পায়, যেহেতু একবার ওর এক প্রেমিকা ওর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে গেছে, ওরা ধোকা দিছে, এখনকার ও মানে খুব সচেতন যে যদি আমার বউ তারা ধোকা দেয়, এই জন্য ও সহজে আমার বউর সাথে দেখা করার জন্য যায় না। আমারে ফোন দিয়া বলে, নাসির ভাই আমি এখন কি করবো, আমারে বলতেছে বাড়িতে যা। আমি বলি দূর বেটা, বাড়িতে যায়, সমস্যা কি?
মেয়ে তোর সাথে সম্পর্ক আছে, রিলেশন আছে, বাড়িতে যা। ও বলে না ভাই, বাড়িতে গেলে যে আমার ধরে আটকায় ফেলা বা কিছু একটা করে, এই মেয়ে কেমন তা তো আমি জানি না, মোবাইলে দেখছি, বাস্তবে দেখতে যদি ভালো না হয় তাহলে কি আমি বিয়ে করবো নাকি। ওর মনে হতো অনেক সন্দেহ। লাস্ট পর্যন্ত আমি আমার বউরে বললাম, বউরে ওর তো এত সহজে আনা যাবে না, তুমি যত সহজে ওরে নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছো, এত সহজে তো ওকে আনা যাবে না। একটা কাজ করো, ওরে আগে গিয়া তুমি চট্টগ্রাম শহর ওর সাথে একদিন দেখা করো, চট্টগ্রাম শহর ওর সাথে একদিন দেখা করো, এবং দেখা করার পরে এরপরে না হয় তুমি ওরে আমাদের গ্রামে এনো, আগে একটু দেখা করো। আমার বউ তখন বলতেছে যে এটা কি কি বলতেছো তুমি, আমার এটা ভাল লাগে না, বা এইভাবে তার সাথে শহরে গিয়ে দেখা করো। আমি বললাম না, তুমি যাও, আমি তোমার স্বামী, তোমার অনুমতি দিলাম, আমি স্বামী যেহেতু বলছি তুমি যেতে পারো, আমার অনুমতি দিতে তুমি যাও। পরে আমার বউ একদিন চট্টগ্রাম শহরে গেল এই আপনার নাহিদের সাথে দেখা করার জন্য, এবং চট্টগ্রাম শহরে যাওয়ার পরে নাহিদ ওর সাথে দেখা টাকা করলো, আমারে বললো যে দেখা করার জন্য আসছে, রেস্টুরেন্টে বসছি, বসে এইভাবে কথাবার্তা বলতে 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 প্রায় আপনার এই ঘন্টা দেড়েক পরে হঠাৎ আমার বউয়ের মোবাইল বন্ধ। বউয়ের মোবাইল বন্ধ, এবং বন্ধ থাকার পরে আমি বারবার আমার বউয়ের নাম্বারে কল দিই, নাম্বার দিয়ে বন্ধ। এবার আমি আমার বন্ধু যে আছে আপনার নাহিদ আছে, নাহিদের নাম্বারে কল দিই, নাহিদের নাম্বারে প্রথমে 2বার কল ঢুকছে, এরপরে কলটা অন্য একজনে রিসিভ করছে। রিসিভ করে আমার বলতেছে, ভাই আপনি কে? আমি বললাম আমি ওর বন্ধু। বলে আপনি ওর বন্ধু হইলে ও অমুক জায়গায় মেয়ে নিয়ে ধরা খাইছে, আসেন। এভাবে অমুক জায়গায় মেয়ে নিয়ে ধরা গেছে, আসেন। আমি বললাম ভাই কি বলেন, ও মেয়ে নিয়ে ধরা গেছে, ওর বাড়ি তো কুমিল্লাতে। বলে হ্যাঁ কুমিল্লাতে, ঠিক আছে, এখানে আসছে, চিরঙের এক মেয়ে নিয়ে ধরা গেছে, আমরা ধরছি, এখন এই জায়গায় আসেন। ওইভাবে কথা বলতে বলতে হঠাৎ করে আমার বাড়ি থেকে ফোন আসছে। বাড়ি থেকে আমার বড় ভাই ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমার বলতেছে সর্বনাশ হয়েছে, তোর বউ তো বেটা খারাপ, তোর বউ এক ফোলার লোকে দেখা করতে গেছে চিটংয়ে, এখন দেখা করতে গিয়ে ওখানে ধরা খাইছে, ওইখান থেকে আমাদেরকে ফোন করছে যাওয়ার জন্য, তোর বউয়ের মোবাইল দিয়ে আমাদেরকে ফোন করছে, আব্বারে ফোন করছে, এখন কী করবো। আমি তো আর আমার বড় ভাই আর আমার আব্বারে বলতে পারতেছি যে ঘটনা আমি ঘটাইছি, আমার বউয়ের এই মিশনে আমার বউরে আমি পাঠাইছি, এটা তো আমি আমার বাবারও বলতে পারি না, আমার বড় ভাইয়েরও বলতে পারি না। এখন আমি কি করব, মাথার মধ্যে ভাই তখন কোনো কিছু আসতেছে না, আল্লাহরে ডাকতেছি, আল্লাহ এখন কি করা যায়, মহা বিপদে পড়ে গেলাম, মহা সংকটে পড়ে গেলাম। এবং আমি বারবার ওই পোলাফ্রেন্ডে ফোন দিয়ে বলতেছি যে ভাই দেখো এটা আসলে এরকম না, ওর প্রেমিকা, সমস্যা নাই, ও বিয়ে করবে। চিটংয়ের বাসা ওদেরকে বুঝিয়ে বলতেছে, না ওরা কথা হচ্ছে না ভাই, আমরা ধরছি, আমরা বিয়ে পড়াই দিব। এক পর্যায়ে তখন আমার আব্বার আমার বড় ভাই গেছে, আমি বললাম যে আপনারা যান, যাই যেমনি পারেন এই নিচুমটা ওখান থেকে নিয়ে আসেন। আমার আব্বা তো বলে না আমি এটি আনবো না। আমি কেন আনবো, এটি এরকম ধরা খাইছে, আমি আনবো কেন। আমি আব্বার বললাম যে আব্বা নিয়ে আসেন, যা হবার তা হয়েছে, আমার বউ তো আমি মেনে নিছি, আমার বউ আমি সংসার করবো, আমি মেনে নিছি, আপনি নিয়ে আসেন, এখানে রাখেন না। আমার আব্বার কথা হচ্ছে যে আমি আনবো কেন, আমি আনবো না। একটা পর যে আব্বার বড় ভাই তখন গেছে, যাওয়ার পরে আমি তো আল্লাহ ডাকতেছি, আল্লাহ রে কি জানি কি হয়, আমার মেয়েটা আছে, আমি আছি, আমার বাড়ির টাকা পয়সার গুল্লি মেরে আমার এগুলোর দরকার নাই, আমি যেমনি পারি আমার বউর আমি পাইলে হয়। কান্নাকাটি করতেছি, আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছি, আল্লাহ আমি হজ করবো, আমি ওমরা করবো, এরকম করে কান্নাকাটি করতেছি। এই ধরেন বিকেলের দিকে আপনার বাংলাদেশের আসরের নামাজের পরে আমার আব্বা তখন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে খালাস করে দিছে। আমি খালাস করে দিচ্ছেন কি খালাস করে দিচ্ছেন? আমার আব্বা বলে খালাস করবো না তো কী করবো, যে জায়গায় ধরা খাইছে ওই জায়গায় ওই পোলার লোকে এদের বিয়ে পড়াই দিছি। আমি তো তখন আমি কিন্তু নিজমরে সত্যি অনেক ভালোবাসি। আচ্ছা আব্বা এটা কী বললেন আপনি, বিয়ে পড়াই দিয়েছেন? বলে হ্যাঁ, আমি ইতির মতো বউ কেন আনবো, যে কিনা অন্য পোলার লোকে দেখা করতে গিয়ে ধরা খাইছে, আমি আনি নাই। ছেলের পরিবারও আসছে, ছেলের মানা কে থাকে চিটংয়ে, উনি আসছে, ওনার মোকাবেলায় আমি আমার ছেলের বউ, আমি বলছি আমার মোকাবেলায় আমি আমার ছেলের থেকে আমি ওরা ছেড়ে দিছি। আমি তখন আব্বারে বললাম আব্বা এটা তুমি কী বললা, আমি তো ওরা ছাড়ি নাই, তো আমার তো তালাক হবে, বা আমার তালাকের পরে না অন্য কেউ বিয়ে করবে, এখন আমি তো ওরা তালাক দিলাম না, তাহলে অন্য কেউ কীভাবে বিয়ে করবে। আমার আব্বা বলে যেই বউ অন্য পরকীয়া করতে গিয়ে ধরা খায়, ওই আল্লাহর তরফ থেকে এমনি তালাক হয়ে যায়, এরে আর মৌখিকভাবে কাগজ কলমে তালাক দেওয়ার কোনো দরকার নাই, আল্লাহর তরফ থেকেও তালাক হয়ে গেছে, এখন এটা আর তোর বউ নেই। আমি বললাম আব্বা আমি আপনার পায়ে ধরি, আপনি যেমনি পারেন আপনার আব্বা ওনারে নিয়ে আসেন, ওরে আপনি নিয়ে আসেন। আমার আব্বা বলে আমি আমার নাতিন আছে আমার বাড়িতে, আমার নাতিনটা আমি রাখবো, আমার নাতিনটা আমি দিব না, আমার নাতিনটা আমি রাখবো। ভাই আমি তখন পাগলা কুত্তে হয়ে গেলাম, হ্যাঁ এটা কী হইলো, আমি তো নিজেকে ভালোবাসি। এরপরে আমি এই ঘটনার মধ্যে আমি তখন ফোন দিলাম আমার বন্ধু নাহিদরে, ফোন দিয়ে নাহিদরে বললাম যে নাহিদ দেখ বন্ধু আমি ভুল করে ফেলছি, ঘটনাটা এই ঘটনা, তোর আল্লাহর দোহাই আমার বউরে তুই ছেড়ে দে, আমার বউরে তুই ছেড়ে দে, আমি দেশে আসতেছি। ও তখন হাইসা বলে আমার কাছ থেকে যেটা চলে গেছে ওইটা তো ছিল বেটা টিয়া পাখি, আর আমি এখন তো পাইছি কথা বলা ময়না পাখি, আমি আরও দামি জিনিস পাইছি, আমি তো এটা ছাড়বো না, আর তোর বউ হোক আর যার বউই হোক এরকম মেয়ে পাইলে কে ছাড়ে। আমি তখন ওর কাছে কান্না করে বলতেছি বন্ধু দেখ আমার একটা মেয়ে সন্তান আছে,
আমার একটা মেয়ে আছে, তোরে এই কাজটা করিস না। আসলে এইটা কি ওর কোনো মানে নাহিদেরও কোনো প্ল্যানিং ছিল কিনা যে আমার বউর এইভাবে আটকে ও বিয়ে করে ফেলবে, এটাও ভাই আমি বুঝতে পারিনি। একবার মনে হয় যে ওর কোনো একটা প্ল্যানিং ছিল, আবার মনে হয় যে না এলাকার পোলাপানি ধরে বিয়ে পড়াই দিছে। মানে মূল ঘটনা কি হয়েছে ভাই এটা আমি বুঝতে পারতেছি না। আমার অবস্থা তখন এতটাই খারাপ, আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে ভাই কান্না করে করে কাটাইতেছি যে না আমি তো বাঁচবো না, আমি মরে যাবো, খাইতে পারি না, বিদেশে ঘুমাইতে পারি না। মানে এদিক দিয়া ওই আমার বউরে নিয়ে ওইখানে বাঁশর ঘরটর করে ওর বাড়িতেও একদম আনন্দ ফুর্তি করে অনুষ্ঠান করে ফেলছে। আমার বউ দেখতে শুনতে সুন্দরী, লম্বা, ফর্সা, সব দিক থেকে ঠিক আছে। ওর পরিবারের মানুষরাও খুব সহজে মেনে নিছে যে না মেয়ে যেহেতু দেখতে সুন্দর মেয়ে, তাইলে আমার পরিবারের মানুষ আর এটা নিয়ে কোনো দ্বিমত করে নাই। তারা আমার বউর একদম খুব সহজে নিজের মেয়েদের মতো করে ওই সংসারে নিয়ে নিছে। আপনার 3 থেকে 4 দিন পরে আমি তখন ছুটিতে দেশে গেছি। ছুটিতে দেশে গেলাম। দেশে যাওয়ার পরে খুব কষ্ট করে আমি আমার বউর নাম্বারটা ম্যানেজ করছি, ফোন নাম্বারটা ম্যানেজ করছি। আমার ওই ইয়ার কাছে, নাহিদের কাছে থাকা অবস্থায় ফোন নাম্বার ম্যানেজ করে কান্নাকাটি করতেছি যে তোমার 2টা পায়ে ধরিয়ে তুমি একটাবার আমার সাথে দেখা করো। আমাকে বলেন আমার নতুন বিয়ে হয়েছে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমি বললাম যে দেখো তোমার কাছে অনুরোধ করতেছি। ও বলে আমি আমার মেয়ের সাথে একটু কথা বলবো, ফোনটা আমার মেয়ের কাছে, আমার মেয়ের জন্য আমার পরাণ পড়তেছে। জি ঠিক আছে, তোমার মেয়ের সাথে কথা বলো। তো আমার মেয়েও বলতেছে আম্মু তুমি চলে আসো, আব্বু তো বিদেশ থেকে আসছে, আব্বু তোমার অনেক মিস করতেছে, আব্বু কান্নাকাটি করতেছে, আব্বুর অনেক খারাপ লাগতেছে, তুমি চলে আসো। বলে না তোর আব্বুরে বল বিয়ে করে ফেলতে, তোর আব্বুরে বিয়ে করে ফেলতে বল, আর তুই আমার কাছে চলে আয়, আম্মু তোরে কুমিল্লায় নিয়ে আসবো, এখানে রাখবো, তোর আব্বু ভালো না। মানে আমি ওরে বললাম যে আমরা তো দুজনেই প্ল্যানিংটা করছি তাই না। ও আমাকে বলে তুমি কীরকম প্ল্যানিং করছো, তুমি আমার অন্য একটা ছেলের সাথে দেখা করতে পাঠাইছো, তুমি আমার কেমন স্বামী, এরকম স্বামী তো হতে পারে না যে কিনা তার বিবাহিত বউরে টাকার জন্য একটা ছেলের কাছে পাঠাই দিছে, তা তোমার মতো খারাপ ছেলে তার হতে পারে না। আমি ওর কাছে কান্নাকাটি করি, তোমার 2টা পায়ে ধরে বউ আমার যা হয়েছে আমি সব কিছু ভুলে যেতে চাই, আমার মানে সমস্ত কিছু তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরি। না ও কোনোভাবে আসবেই না, ও আসবেই না। যতভাবে তারে ধরলাম, যতভাবেই তারে বুঝাইলাম, না ওরে আমি আমার কাছে আনতে পারি না। এবার আমার উপরে ভাই এভাবে থাকতে থাকতে একটা সময় ওর উপরে আমার ভালোবাসার খুব এগেনস্টে যে রাগটা হয়ে গেল যে কিরে আমরা দুজনে মিলে প্ল্যানিং করে তোরে পাঠাইলাম ওইখানে, এবং তুই আসবি না কেন, তোরে আমার কাছে আসাই লাগবে। এরকম করতে একটা সময় আমি এত বেশি তার উপরে রাগ কইরা আমি এই আমার বন্ধু যে ছিল নাহিদ, কুমিল্লাতে গিয়ে আমি যে নাহিদ যে মানে আটকাইছি, আমার চিরঙের পোলাপাইন নিয়ে কুমিল্লাতে পোলাপাইন ধরা একদিন আমি তারা নাহিদরে মারছি। নাহিদরে মারার পরে নাহিদ আরও খেপে গেছে আমার উপরে, এবং আমার বউ তখন আমার নাহিদরে মারার পরে আমার বউ আমার ফোন দিয়া প্রচণ্ড রকমের গালাগালি করতেছে, তোর এত বড় সাহস হয় কি করে, তুই আমার স্বামীর গায়ে হাত দিলি, আমি তোর নামে মামলা দিব, এই দিব সেই দিব। ভাই আমি তো কি যারে আমি বিয়ে করলাম, আমার একটা কন্যা সন্তান হইলো, 2 দিন হইলো না নাহিদরে বিয়ে করলো, এখন ও আমার এগেনস্টে গিয়ে নাহিদের পক্ষে আমার সাথে কথা বলতেছে। ভালোবাসা তখন আর তার উপরে নেই যে যেমনি পারি তারা আমি আমার সংসারে আনি ছাড়বো। মানে প্রতিশোধ তখন এমনভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলাম যে যেভাবেই হোক যে করেই হোক আমি আমার এই বউরে আমার ঘরে আইনা ছাড়বো, এবং আইনা তারা আমি উচিত শিক্ষা দিব, তারে আমি এমন শিক্ষা দেবো যাতে মরণ পর্যন্ত ও আমার কথা মনে রাখে, আমি ওকে ছাড়বো না। প্রতিশোধ পরায়ণ হয়ে এইবার আমি আমার মেয়ে আছে, আমার রাত্রি মেয়েটা আছে, মেয়েটারে মারতে শুরু করে। আসলে ভাই এই কাজটা করতে আমার কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও বাস্তবতার খাতিরে আমি কাজটা করি। আমি ভিডিও কল দিয়ে আমার মেয়েটারে মারি প্রচুর মারি, সত্যিকার অর্থে মারি, ভিডিও কল দিয়ে মারি, তোর মেয়েরা আমি মেরে ফেলবো, তুই ওই পোলার থেকে না আসলে তোর মেয়েরা আমি বাঁচতে দিব না। মানে আমি মারি, ভিডিও কল দিয়ে ওরা আমার চিৎকার করে কাঁদে, আমার মেয়েটারে মারি না, আমার মেয়েটারে দিয়ে দেবে না, দিব না, তোর মেয়েরা আমি জিন্দা মেরে ফেলবো। এখন ভিডিও কল যতক্ষণ থাকে ততক্ষণ মারি, আমি ভিডিও কলে কাটার পরে মেয়েটারে জড়াই ধরে কান্না করি। মেয়েও তখন আমার ঘৃণা করে যে আমার আব্বা এটা কী করে, আমার বলে যে তুমি আমার ভিডিও কল দিয়ে আমার আব্বুর সামনে মারো, এরপর আবার আদর করো। এরকম করতে মারতে আমি নিজে একবার মেয়েটারে ভাই আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিই, খাওয়াই দিয়ে বলতেছে তোর মেয়ে মারা যাবে, তোর মেয়ের অবস্থা খারাপ, এখন আমি হসপিটালে ভর্তি করাইতেছি, মানে চিরঙ্গার হসপিটালে ভর্তি করাইছি, বাঁচবে না, ডাক্তার বলছে বাঁচবে না, এরকম করে ভুয়া কিছু রিপোর্ট ওরা পাঠাইছি। ওই তখন পাগল হয়ে চলে আসছে, মানে কুমিল্লা থেকে চলে আসছে আমার কাছে, আইসা চিরং মেডিকেল আসছে। আমি মেডিকেলে জাস্ট সিট একটা বুকিং দিয়ে মেয়েরে শোয়াই রাখছি, আমার মেয়ে তো ভালো, আমি ঘুমের ওষুধ খাওয়াই রাখছি। আইসা মেয়েরে জড়াই ধরে কান্নাকাটি করতেছে, চেঁচামেচি করতেছে। অ্যান্ড আমার আম্মা বলতেছে, আব্বা বলতেছে তুমি একটা কাজ করো, যাওয়া বার্তা হয়ে গেছে, তুমি এখন নাসির কাছে চলে আসো। ও তখন আমার বলতেছে তুমি ওর মেয়ে দিয়ে দাও, আমি আমার মেয়ে নিয়ে চলে যাই, আমি আর তুমি যত টাকা চাও প্রয়োজন আমি তোমার আরও টাকা দিব, তা তুমি ওর মেয়েটাকে দিয়ে দাও, আমি ওর মেয়েটাকে নিয়ে চলে যাই, আমি তোমার কোনো ক্ষতি করবো না, জীবনে তোমার সামনে আসবো না, তুমি আমার ক্ষতি করো না, আমার মেয়েটার আমার কাছে দিয়ে দাও। প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে, কারণ আমি মেয়ে দিব না, মেয়ে তো আমার, মেয়েকে তোমার না, কেন আমার মেয়ে তোমাকে দিব কেন। এবার আমার আব্বা আম্মা বুঝাইতে সোনার চাঁদ তখন রাজি হয়ে গেল।
শুধু মেয়ের মুখের দিকে তাকাই। আমি তো এর আগেও অনেকবার ভিডিও কল দিয়ে মেয়েরে মারতাম, মানে ওরে আমি দেখাইতাম যে তোর মেয়ের উপরে আমি টর্চার করতেছি, দেখ আমি মারতেছি, এরকমভাবে মারতাম। এগুলো দেখতে এবং দেখার পরে একটা পর্যায়ে ওর ভিতরে ইমোশন আবেগ প্রবণিত হয়ে ও তখন চলে আসছে। মানে আমার এখানে আইসে আবার পরেও নাহিদের ফোন দিচ্ছে যে তুমি আমার মাফ করে দাও। এখন এই নাহিদ বলতেছে আমি চিরঙ্গে আসবো, আমি এই করবো, আমি সেই করবো, আমি থানার আশ্রয় নিবো। ও তখন কী করছে, লিখিতভাবে নাহিদকে তখন ওখানে ডিভোর্স করে দিছে। নাহিদকে ডিভোর্স করছে এবং ডিভোর্স করার পরে ওই রাতের মধ্যে আমার আব্বা আম্মা তখন কলমা করে ওরা আবার বিয়ে পড়াই দিছে। বিয়ে পরে আমি তখন আমার বউ এবং আমার বাচ্চা নিয়ে দেন, আমি তখন বাড়ির মধ্যে মানে ঘরের মধ্যে ঢুকলাম। কিন্তু ঘরে ঢুকার পরেও আমার ভিতরে কিন্তু প্রতিশোধের উপরে যায় নাই, যে ওর জন্য আমি এলাকাতে প্রচুর লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছে, আমার আব্বা আম্মা ছোটো হয়েছে, মানে ওর উপর তখন আর আমার কোনো ভালোবাসা নাই। এবার যে আমি ওরে ফিরে আনছি, আমি কিন্তু রাগের বশবর্তী ওরে আমি ফিরে আনছি, কারণ আমি ওর মেয়েটারে অনেক মারছি। এটার ভিতরে আমার মনে কষ্ট গেছে যে আমি বাবা হয়ে আমার নিজের মেয়েটার আমি এইভাবে মারলাম। এরপরে শুধু তো ওর কারণেই মারলাম, ও কেন আমার কাছে আসতো না, বা এইভাবে ডাকলাম, এইভাবে বললাম, ও আসতো না কেন? ও যদি চলে আসতো তাহলে তার আমাকে আমার মেয়েটার গায়ে হাত তোলা লাগতো না, ওর মেয়েটাকে মারা লাগতো না। এই রাগ, এই ক্ষোভে, অভিমান বুকে নিয়ে আমি তখন ওরে নিয়ে আসছি। যাই হোক, আমার কাছে আসে। এবার আমি পুনরায় আবারও সৌদি আরবে গেছি। আমার অবশ্য ভিসার মেয়াদ শেষ, আবারও নতুন করে ভিসা লাগাইয়া টাকা টুকু অনেক খরচ টরচ করে আমি পুনরায় আবারও সৌদি আরবে গেছি। যাওয়ার পরে ওই কোম্পানিতে আর কাজ পাইলাম না ভাই, ওই কোম্পানিতে কাজ পাইলাম না। নতুন আরেকটা ড্রাইভিং চাকরি নিয়েছি তখন একটা, এবং বাসায় মানে হাউসের মধ্যে একটা হাউস ড্রাইভারের চাকরি নিয়েছি। আগে যদি ধরেন বেতন পাইতাম বাংলাদেশি টাকায় কথার কথা 60,000 টাকা, এখন বেতন পাচ্ছি 30,000 টাকা। চলতে খুব কষ্ট হচ্ছে, মানে চলতে পারি না, অনেক অভাব, মানে আগের মতো করে চলতে পারি না, টাকা পয়সা নাই, খুব অভাবে কাটতেছে। এবং একটা পর্যায়ে মানে আমার ভিতরে তখন খুব রাগ যে আমার বউ, আজকে তো আমার বউয়ের কারণে আমার আজকে দুর্দিন দেখতে হচ্ছে। আমার বউ যদি আমি যখন ফোন দিয়েছি তখনই নাইদ্রে ছেড়ে চলে আসতো, তাহলে তো আমি দেশে যাওয়া লাগতো না, বা দেশে গেলেও যদি আমার কথায় চলে আসতো আমি তো আর এরকম আমার ভিসাটা মাইর যেত না, এবং আমার এতগুলো টাকা খরচ করে আবারও পুনরায় সৌদি আরবে আসা লাগতো না। তাই আমার কথা হচ্ছে আমি এই টাকা ওর কাছ থেকে উসুল করবো বা উঠাবো। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার যে আরবি ছিল, আমার আরবি আমার বলতেছে যে নাসির, তোর কাছে কোনো পরিচিত বাঙালি মেয়ে আছে কি না, সৌদি আরবে এসে কাজ করবে, আমার একটা বাংলাদেশি খাদ্দামা লাগবে, মানে হাউসমেট লাগবে, কাজের মেয়ে লাগবে। আমি তখন চিন্তা করলাম যে হঠাৎ করে আমার বলতেছে, আমি যেহেতু পুরনো লোক, ভাষা জানি, সব জানি, তাই আমি চিন্তা করলাম যে মানে হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে আমার বউয়ের কারণে তো আজকে আমার এই অবস্থা। মানে আমার বউ আমার অনেক বেশি ঠকাইছে, আমার সাথে বেইমানি করছে, এবং ও আমার নাহিদের কাছে চলে গেছে। ওর কারণে আমি আবার নতুন করে ভিসা লাগে আসা লাগছে, আমার লক্ষ লক্ষ টাকা গেল, এবং যে কোম্পানিতে এখন কাজ করি আগের মতো বেতন ভালো পাই না, খুব কষ্টে আছি, তাহলে আমি ওরা এসে কাজে লাগাই দিব। এই কথা বললে চিন্তা করতেছি, আমি যদি আমার বউর এখন ফোন করে বলি যে কাজের মেয়ের বিষয়ে আমি তোমার এখানে নিয়ে আসবো, তুমি এসে আমার আরবির বাড়িতে কাজ করবা, ও তো ভাই আসবে না, ও আসবে না। এবং আমি তখন চিন্তা করলাম যে তাইলে কী করা যায়, মানে কোন বুদ্ধিতে, মানে কোনভাবে ওরে আনা যায়। এবং আমি তখন আমার বউরে বললাম যে একটা কাজ করো, আমার তো এখানে থাকতে কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আমি থাকতে পারতেছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে চলে আসো, তুমি সৌদি আরবে চলে আসো, আমরা দুজন একসাথে থাকবো। পরেও আমার বলতেছে আমি মেয়ে ছাড়া যাবো না, আমি নিলে আমার মেয়েকে নিয়ে যাব। তাই আমি বললাম যে তুমি তোমার মেয়েকে নিয়ে আসবা, বা এটাতে কোনো সমস্যা নাই, মেয়েরা আমরা পরে আনবো, মেয়ে আমার আব্বা আম্মার কাছে থাকুক, তুমি চলে আসো। এটা আবার আবার আপনার 1-1.5 বছর পরের কথা আমি বলতেছি, মানে সৌদি আরব আসার 1-1.5 বছর পরে। আমার মেয়ে কিন্তু ওই সময় ফুল বড়, মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে তার দাদা দাদির সাথে থাকতেছে, মেয়ে ভালো আছে। তো আমি বললাম যে তুমি চলে আসো, মানে আমার আব্বা আমার সাথে সাথে ভালো আছে, আমি তুমি আসো, এরপরে আমি আমার মেয়েকে নিয়ে আসবো। তো বলতেছে যে না, আমি মেয়েকে ছাড়া যাবো না, কান্নাকাটি করতেছে। আমি তখন একটা পর্যন্ত ঠিক আছে আসো, ভিসা টিসা সব রেডি করে দিলাম, ও তখন চলে আসে। এটা কুইসের বিষয়, কাজের মেয়ের বিষয় না কি বিষয়, এটা তো আরও জানে না। এরকম করে আনছে, আনার পরে আমি তখন আমার ঘরে আনছি, আমি আমার ঘরে নিছি। নেওয়ার পরে ও আর কাজে যায় না। আমি সৌদি আরবে আইসা ওরে বুঝিয়ে বললাম যে দেখো দুজনে চলতে পারি না, বেতন ভালো না, আমি অল্প টাকা বেতন পাই, জন্য আরবির বাসায় তুমি কাজ করবা, আর আরবির বাসায় কাজ করবা, আর তুমি আমার সাথে থাকবা, সমস্যা নাই। এখন ও আমারে বলতেছে না, আমি আরবির বাসায় কেন কাজ করবো, আমি তো আমি তো কাজের মেয়ের বিষয় আসি নাই, তুই আমাকে কাজের মেয়ের এই বিষয়ে আমাকে সৌদি আরব আনছো কাজ করার জন্য, আমি কাজের মেয়ের কাজ কেন করব? আমার স্বামী আমাকে আনছে, আমি আমার স্বামীর সাথে থাকবো। এইভাবে 3 দিন 4 দিন কেটে গেছে, একটা পর্যন্ত যায় না। আমার আরবি তখন আমার উপরে গরম হয়ে গেছে, কারণ ও ভিসা টিসা বের করতে অনেকটা খরচ গেছে। এই কিরে তোর বউ যায় না কেন, কাজে যায় না কেন, তোর বউরে কাজে পাঠাস না কেন? মানে আমি কিন্তু আরবিরে পরে বলছি যে আমি আমার বউরে নিয়ে আসবো। আমার বউ আরবি কিন্তু রাজি হয়েছে, সমস্যা নাই, তোর বউরে নিয়ে আয়, আমার কাজের মেয়ে দরকার, তোর বউ হলে আমার তো সমস্যা নাই। এখন আমার বউ কাজে যায় না, আরবি তখন আমার সাথে খারাপ ব্যবহার করে, মানে খুবভাবে খারাপ ব্যবহার করে, আমার অতিরিক্ত খারাপ ব্যবহার করে। একটা পর্যায়ে এরকম করে ও তখন আরবির বাসায় যায়। আরবির বাসায় পরে আমি খুবভাবে জোরাজোরি করি যে না, এরকমটা ভালো না, এরকমটা করো না, তুমি যাও যাও যাও। অনেকভাবে জোরাজোরি করে যখন আমি ওর আরবির বাসায় পাঠাই, ও ভাই কাজ করে না। ও
ওই বাসায় যায়, ওই বাসায় গিয়ে কাজ করে না, মানে আরবির সাথে করে ঝামেলা, আরবির বউর সাথে করে ঝামেলা, মেয়েদের সাথে করে ঝামেলা, ও কোনো কাজ টাজ করে না, কাজ টাজ করে না, ঝগড়া করে, ঝাঁটি করে, খুব ঝামেলা। আরবি আমার কাছে প্রত্যেক দিন এসে বিচার দেয়, তোর বউ তো কোনো কাজ করে না, তোর বউরে আমি কেন আনলাম, আইনে তো আমার আমার লাভ নাই। এবার এই কিছুদিন পরে আরবি আমার ঠাস করে বলতেছে যে ঠিক আছে, তোর বউ যেহেতু কোনো কাজ কাম করে না, আমি যেহেতু তুই স্পন্সার ছিলি, আমি তোর মাধ্যমে তোর বউরে আনছি, তোর বউরে আনে, তোর বউয়ের ভিসা উঠাইতে আমার এত টাকা খরচ হয়েছে, আর তুই আমার এত টাকা দে, দিয়ে তোর বউরে তুই নিয়ে যা, তোর বউরে তুই দেশে পাঠাই দে, যেহেতু কাজ করে না। এবার আমি ওরে বললাম, ও তখন আমার বাসায় চলে আসছে, মানে আমার বাসায় তখন আর যাই না, ওই বাসায় কাজেই যায় না। এখন আমি ওরে বললাম যে তুমি যেটা করলা, এখন তো আরবি ভিসা বাইর করতে তার অনেক টাকা খরচ হয়েছে, তোমার এই টিকিটের টাকা দিয়েছে, এখন তুমি কাজ না করলে তো আমি তো বিপদে পড়ে যাবো, আরবি তো আমার কাছে টাকা যাচ্ছে, আমি আরবির টাকা দিব কোত্থেকে? ও আমার বলে আমি এত কথা জানি না, আমি এত কথা বুঝি না, তুমি আরবির টাকা কোত্থেকে দিবা না দিবা তুমি আমার আগে বলো না কেন? তুমি যদি আগে আমাকে বলতে এটা কাজের মেয়ের ভিসা, তাহলে তুমি আসতাম না। তুমি আমাকে কাজের মেয়ের ভিসা নিয়ে আসছো, আমি কি কাজের মেয়ে নাকি? আমি কি দেশে কাজ করবো নাকি? আমি তো কাজ করার জন্য আসি না, আমি তো কাজের মেয়ে না। মানে ওর কথাই একটা, আমি তো কাজের মেয়ের ভিসা আসি নাই, তা তুমি আমার কাজের মেয়ের কাজ করাইতেছো কেন? আমি ভাবতেছি ভাই এবার আমি কি করবো। দেখা গেল এরপরে আরবি মাসে মাসে আমার বেতন কেটে ফেলে, মানে আমাকে যে টাকা আমি বেতন পাই ওই টাকাও কাইটা দেয়। ওই যে আমার বউরে আমি আনছি, কাজের মেয়ের বিষয় আনছি, ওর টাকা খরচ গেছে, ওইখান থেকে আমার বেতন কেটে ফেলে। যেই টাকা আমার বেতন দেয় ওই টাকা দিয়ে আমি চলতেও পারি না, খাইতেও পারি না, মানে এত অভাব দেখা দিছে ভাই। মানে সৌদি আরবের মাটিতে মানে আমরা না খাই আসি। এরপরে ওরে যতভাবেই বলি যে না তুই যা তুই যা তুই যা, তুই এরকমটা করিস না, ওরে বুঝাইতে না, কোনোভাবে যাবে না যাবে না যাবে না, যাবেই না। লাস্ট পর্যায়ে ওর উপর আমি রেগে গেছি। রেগে গিয়া ভাই আমি এমন একটা সিদ্ধান্ত নিছি, আসলে এই সিদ্ধান্তটা না আমার ঠিক হয়নি, আমি জানি। যারা প্রবাসী ভাইরা আছেন বা যারা শুনতেছেন তারা সবাই আমাকে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে তখন কেন জানি মনে হলো যে এই রাস্তাটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। ও যেহেতু কাজ করবেই না, ও যেহেতু থাকবেই না, তখন আমি করলাম কি একটা খারাপ সিদ্ধান্ত নিলাম। আমি তখন আরবির বাড়ির বাইরে একটা বাসা ভাড়া করলাম। আরবিরে বললাম যে তোর বাড়ির ভিতরে আমি থাকবো না, আমি আউটে একটা বাসা ভাড়া করব। পরে আমি একটা ইন্ডিয়ান ফ্যামিলির ওইখানে একটা আউটে বাসা ভাড়া করলাম। বাসা ভাড়া করে আমি প্রথমে আমি যেহেতু আপনার বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতাম, অনেক বড় বড় ফোরম্যানদের সাথে আমার সম্পর্ক ছিল, অনেক বড় বড় লোকদের সাথে আমার সম্পর্ক ছিল, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওদেরকে আমি মাঝে মাঝে এরকম হয়তো যে মেয়ে সাপ্লাই দিতাম, মানে মেয়ে এনে দিতাম ওদেরকে। এরকম লোকগুলোর আমি তখন ধরলাম। ধরার পরে আমি তখন একদিন ভাই একদম নিরুপায় হয়ে এক ইন্ডিয়ান ফোরম্যানকে আমাদের বাংলাদেশি টাকায় আপনার 15,000 টাকা কন্ট্রাক্টে আমি তখন এই ইন্ডিয়ান ফোরম্যানকে আমি আমার ঘরে নিয়ে আসি। এর আগে কিন্তু আমি আমার বউরে বারবার বলছিলাম যে দেখো আমি কিন্তু তোমার ঘরে এখানে কিন্তু আমি তোমাকে লোক দিয়ে তোমার সাথে খারাপ কাজ করাবো, কারণ আমি খাইতে পারি না, আমি চলতে পারি না, আমি দেশে টাকা পাঠাইতে পারি না। আজকে শুধুমাত্র তোমার জন্য আমার আগের মানে আমি আগের যে ভিসাটা ছিল, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, আমার ওইটা মাইর গেল। আমি ছুটিতে যাই, আমি আর ফিরে আসতে পারি না, আমার ভিসাটা ক্যান্সেল হয়ে গেল। একইভাবে তোমারে আমি অতভাবে বুঝাইলাম, তুমি নাহিদের কাছ থেকে চলে আসো, তুমি আসলা না। ও আমারে বলে যে তুমি আমাকে নাহিদের কাছ থেকে নিয়ে আসটা কেন? আমি তো নাহিদের কাছ থেকে আসতে চাই নাই, তুমি আমার মেয়েরে মাইরে আমার ব্ল্যাকমেল করে নিয়ে আসছো, এবং তুমি আমাকে সৌদি আরব কেন আসছো? আমি তো সৌদি আরবে কাজের মেয়ের বিষয়ে আসতে চাই নাই। তাই আমি বললাম আসছো, আমি চলতে পারি না, তোমার আনছো। বলে না খেলে আমি দেশে কাজ করতাম, আমার তো দেশে কাজের অভাব ছিল না, আর বিভিন্ন ধরনের কাজ আছে দেশে, আমি এগুলো করতাম, তুমি কি সৌদি আরবে কেন আনলা? ওর কথা হলে আমি ওরে কেন সৌদি আরবে আনলাম, আর আমার কথা হলে ও কাজ করে না কেন? ওর জন্য আমার লক্ষ লক্ষ টাকা চলে গেল, আমি নাহিদের পিছনে টাকা খরচ করছি, এই করছি ওই করছি, আমার আগের বিষয়টা ক্যান্সেল হলো। এইগুলোর আগের বসবাতে ইন্ডিয়ানরা আমি আমার ঘরে নিয়ে আসছি। আনার পরে ও তখন পাশের রুমে আছে, ইন্ডিয়ানের আমার রুমে বসাই আমি বললাম একটা বন্ধু আসছে, একটু নাস্তা পানি দাও। ওই তখন নাস্তা পানি নিয়ে ডাইনিং রুমে গেল, নাস্তা পানি দিল, ইন্ডিয়ানে খাইলো। খাওয়ার পরে ওই তখন আমার রুমের মধ্যে আছে, মানে আমার এই রুমে আছে। আমি ইন্ডিয়ানকে আগেই বলে রাখছি সব কিছু, দেখ যা করার জোর করে করতে হবে। আমার বউ এখন ওই কিন্তু সহজে রাজি হবে না। ইন্ডিয়ানি বলে আমি কোনো আইনি ঝামেলায় পড়বো না, তাই মানে কোনো আইনি ঝামেলায় পড়বে না, আমার বউ, আমি তোরে আনছি। ইন্ডিয়ানি বলে ঠিক আছে দেখিস আবার, আমি বলে না কিছু হবে না। পরে পাশের রুমে গেছে, যা বললাম যে নিচে এই একটা লোক আসছে, তোমার সাথে একটু থাকবে, আমাদের তো বাসা ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, একটু অভাবে আছি, বাড়িতেও টাকা পয়সা বাড়াইতে পারি না, এই লোকটা ঘন্টাখানিক তোমার সাথে থাকবে, আমাদেরকে এত টাকা দিবে। এইটা বলার পরে ভাইও তখন তাপ করে জুতা নিয়ে আমার গালের মধ্যে মাইরা দেয়। এই বিয়াদব তুই আমার কি বললি? এটা বলাতে আমি তখন মানে আর সহ্য করতে পারলাম না, আর কি সহ্য করতে আমি হাত বাইধা ফেলে মানে পিটাইছি, ইচ্ছা মতো পিটাইছি। মানে কি বলবো, আর শেষ পর্যন্ত আমি ওই নেশার নামটা বলতে চাই না, যে কোনো একটা নেশা জাতীয় জিনিস আমার জোর করে খাওয়াই দিয়েছি। জোর করে খাওয়ানোর পরে ওই নেশার ভিতরে ও পড়ে গেছে, এবং এরপরে আমি ওই ইন্ডিয়ানটাকে ওই রুমে পাঠাইছি, যাতে ওই রুমে যা। ইন্ডিয়ান তখন ওই রুমে গেছে এবং ওর সাথে এই ধরনের সম্পর্ক করে আমাকে ইন্ডিয়ানে টাকাটা দিছে।
এবার শুরু হয়ে গেল ওর মারাত্মক রূপ। আমি তোরে এই করবো, আমি তোরে সেই করবো, তুই আমারে এখানে এই কারণে আনছিস, আমাকে দিয়ে তুই এগুলো করাইতেছিস, তুই তো স্বামী নামের কলঙ্ক, তুই তো খারাপ। আমি ওরা তখন আর দেশে কারোর সাথে যোগাযোগ করতে দিই না, আমার আব্বা আম্মা বা আমার মেয়ে কারোর সাথে যোগাযোগ করতে দিই। এবং একদিন হয়তো জোর করে করাইছি, আরেকদিনও জোর করে করাইছি, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে ফ্রি হয়ে গেছে। একটা পর্যায়ে ফ্রি হয়ে গেছে, ও আর কোনো দ্বিমত পোষণ করতো না। মানে আমি লোক পাঠাইতাম, ও লোকের সাথে থাকতো, এরপর আবার চলে যাইতো, লোক পাঠাইতাম, লোকের সাথে থাকতো। মানে ও তখন একরকম পাথর হয়ে গেছে। মানে ধরেন বসলে যেখানে বসে থাকতো শুধু চোখের পানি ফেলতো, কান্নার কোনো শব্দ হতো না। আমি লোক ধরে খাওয়াই দিলে হয়তো খাওয়ারটা কোনো রকমে গিলতো, আবার বমি করে ফালাই দিত। মানে প্রচণ্ড রকমের আঘাত পায় একটা মানুষ, খুবভাবে আঘাত পায়, প্রচণ্ড কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। আমি ভাত লোকমা ধরে খাওয়াই দিয়েও খাইতে যায় না। এরকমভাবে অনেকগুলো দিন কেটে গেল। কাটতে কাটতে আমি তখন সব ধরনের লোক আনতাম, আরবি বা ইন্ডিয়ানি বা বাঙালি, বিভিন্ন ধরনের লোক আমি আনতাম ওর কাছে। এমন করতে করতে বাংলাদেশি একটা ফোরম্যান, নাম হচ্ছে ফাবেল নাম, ওর বাড়ি চিটংয়ে, কিন্তু অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক। ওইখানে ওর নিজেদের আপনার ব্যবসা বাণিজ্য আছে, কোটি কোটি টাকার মালিক সোজা কথা। ও একদিন আমারে বললো, ও শুনছে কার কাছ থেকে, শুনে আমার বলে, ভাই এই ঘটনা সত্য নাকি? আমি বললাম, হয় সত্য। আমার নিয়ে যাবেন, আপনার বোন নাকি অনেক সুন্দর। তাই আমি বললাম, যাইবেন নাকি, এই টাকা লাগবে। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে ওই টাকার বিনিময়ে আমি তখন এই ফাবেলটা ওর রুমে আনছি। তো ফাবেল একদিন আসছে, এরকম করে ফাবেল 3-4 দিন আসছে আমার বউয়ের কাছে। ও টাকা দিত, অনেক টাকা দিত। এই 3-4 দিন পরে একদিন হঠাৎ করে বিকেলবেলা এই ফাবেল পুলিশ নিয়ে আসছে, সৌদিয়ান পুলিশ নিয়ে আসছে আমার বাসায়। ডিরেক্টলি আইসা আমাকে পুলিশ আইসা বলতেছে এই ঘটনা। তখন আমার বউ কিন্তু মোটামুটি একটু আরবি শিখে গেছে, মানে একটু একটু আরবি জানতো। ওই আমার বউ তখন বলতেছে আমাকে জোর করে আনছে, আইন আমাকে দিয়ে এগুলো করাইতেছে। আমি বললাম যেটা আমার বউ। তা এখন ওর পাসপোর্টে তো আমার বউ, আমরা যে হাজব্যান্ড ওয়াইফ এরকম কোনো কিছুই লেখা নাই। ওর পাসপোর্টে লেখা আছে যে আমার কফিলে, বা ওই কফিলের নাম লেখা আছে। পরে কফিলের সাথে যোগাযোগ করছে যে তোর কাজের মেয়ে এমনি এমনি ধরা গেছে। আমার কফিলও তখন বলে, মানে কফিল তো ধরা খেয়ে যাবে যদি কফিল মানে ফ্যামিলি ভিসা বলে, কফিলে তো পুলিশে ধরে নেওয়া যাবে, যে এটা ফ্যামিলি যদি হয়ে থাকে তো কাজের মেয়ের ভিসা আনলি কেন? কফিল বলা না মা মালুম, আমি জানি না এটা কে, কিন্তু আমার কাজের মেয়ে আমি আনছি, আমার কাছে ছিল, এরপরে পালাই গেছে, ভাইগে গেছে আমার ড্রাইভারের সাথে, এখন আমি জানি না। কফিল পুরো মানে ড্রাইভারটা আমার উপরে চাপাই দিল, এবং ওই জায়গার ভিতরে পুলিশ আমাকে ধরে নিয়ে চলে গেছে। পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে অনেক দিন যাবৎ জেল খাটায়, অনেক দিন যাবৎ। এবং জেলে আমার উপরে কী পরিমাণে নির্যাতন বা টর্চার হয়, আমি প্রতিটা বাঙালি ভাইকে বলবো কখনোই কোনো নারীবাজি সৌদি আরবে করবেন না। কারণ সৌদি আরবে নারীবাজি করে যদি আপনি একবার ধরা খান, আপনি মৃত্যুটারে চোখের সামনে দেখতে পারেন। কারণ তাদের কোরআনী আইন কিন্তু অনেক কঠিন। অনেক মারা মারছে আমার ভাই, মাইরা আমাকে তখন দেশে পাঠাই দেয়। আমি দেশে চলে আসি। দেশে আসার পরে আমি খবর পাইলাম, যেটা আমি খবর পাই অবাক হয়ে গেলাম, যে এই ফাবেল আমার বউ নিজুমরে বিয়ে করছে সৌদি আরবে। সৌদি আরবে নিজুমরে বিয়ে করছে এবং নিজুমের সাথে ও সংসার করতেছে। দেশে আসার পরে জানতে পারলাম। পরে আমার ভিতরে এত কষ্ট হইলো যে দেশে আসার পরে মেয়েটার দেখলাম, মেয়েটা আম্মু আম্মু বলে কান্নাকাটি করতেছে, কান্না খারাপ লাগতেছে, মেয়েটার কান্নাকাটি করতেছে যে আমার আম্মু আসে না কেন, আমার আম্মু আসে না কেন। এইভাবে প্রায় ওই নিজুম ফাবেলের সাথে প্রায় 8-9 মাসের মতো সংসার করে। 8-9 মাসের ভিতরে আমি তো সৌদি আরবে সবার সাথে যোগাযোগ করতাম, ফোনে কথাবার্তা বলতাম। এরকম করতে করতে এই ফাবেলের এক ঘনিষ্ঠ লোকের মাধ্যমে জানতে পারে ফাবেল নাকি দেশেও বিয়ে করছে। দেশেও তার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। দেশের বউ কিন্তু নিজুমের বিষয় জানে না, বিদেশেরটা। এইবার আমি তখন ফাবেলের ঠিকানা খুঁজে বের করলাম। ওর ঠিকানা কই আছে, ওর ঠিকানা অনুযায়ী আমি তখন ওর বউয়ের কাছে গেছি। ওর বউয়ের কাছে গিয়ে বলছে আপনার স্বামী তো সৌদি আরবে বিয়ে করছে নিজুম নামের এক মেয়েরে। এখন বউরে যখন আমি এটা বলে দিয়েছি, বউ তো তখন মানে পাগল হয়ে গেছে যে কি ওই এরকম কাজ করছে। এইবার ওর বউয়ে ওরে ফোন দিয়া, এই তুমি এরকম কাজ করলা, তুমি এটা করলা, তুমি ওইটা করলা, তুমি এত খারাপ কিভাবে হইলা। মানে ওর বউ তখন ধরেন ওরে মানে খুবভাবে হচ্ছে মানে আপনার অবস্থা খুব খারাপ করে ফেলতেছে। তখন কিন্তু আমার কাছে ভাই কোনো টাকা পয়সা নাই, আমি একদম শূন্য হাতে সৌদি আরব থেকে আসছি। আইসা আমি ওই আবারও আগের মতো গাড়ি চালাইতে আসি, ভাড়া নিছি, ভাড়াতে গাড়ি চালাইতেছি, এভাবেই চলতেছে। এবার ফাবেলের বউ বাংলাদেশ থেকে প্রেশার দিয়া একটা সময় ফাবেলের বউ ডাইরেক্ট সৌদি আরবে চলে গেছে, ফাবেলের কাছে চলে গেছে। ফাবেলের কাছে গিয়ে দেখে ঠিকই ও নিজুমের সাথে সংসার করতেছে। আর বউ তখন ওইখান থেকে ফাবেলকে নিজুমকে বাংলাদেশে আইনা ওই তখনই মানে ফাবেলকে আর মানে সৌদি আরবে যেতেই দেয় নাই। ফাবেলের ভাই আছে, ওরা 6 জন, মানে টোটাল 6 ভাই, ফাবেল সহ ওই ছাড়া 5 জন, 5 ভাই ব্যবসা বাণিজ্য দেখতেছে। ওর বউ তখন আর ওর দেশে মানে বিদেশে যেতে দেয় নাই। এবং সেখান থেকে আমার বউয়েরও ছাড়াছাড়ি করাই ফেলে। আমি আমার বউরে বলি তুমি আমার কাছে চলে আসো, বা যা বার্তা হয়েছে। আমার বউ আর আমার কাছে আসে না, বউ চলে গেছে ওর মামার বাড়িতে। ও তখন আগে যে জায়গায় থাকতো ওই জায়গায় থাকে। আমার মেয়েটা আমার কাছে, আমি খুব চেষ্টা করতেছি এলাকার লোকজন ধরে আনার জন্য, ও আসে না।
এবং এক পর্যায়ে আমি তখন এয়ারপোর্টের ভাড়া নিয়ে আসতেছিলাম। আপনার একটা লোক আসছিল ওমান থেকে, ওমানের একটা লোক, এয়ারপোর্টে আমি ভাড়া নিয়ে আসতেছি, হঠাৎ করে আমাদের রাঙ্গুনিয়ার ওইদিকে আমাকে ডাকাতি ধরে বসে। তো ডাকাত ধরলে পরে আমি একটু জোরাজোরি করে ডাকাতের সাথে, মানে যিনি যাত্রী, আমার কথা হচ্ছে সে তো আমার রেসপন্সিবিলিটিতে আসছে, তাই না? এই টাকাটাকে মানে এক পর্যায়ে ডাকাত তখন আমাকে চাকু মেরে দেয়, আমার পেটের মধ্যে চাকু মারে, এবং চাকু মারাতে আমার পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যায়। আমি এগুলো চাপ দিয়ে ধরি, এবং ধরার পরে আল্লাহর মেহেরবানি আর কি, পিছন থেকে একটা গাড়ি আসে, ওরা তখন আমাকে ধরে ধরে করে হসপিটালে নিয়ে যায়। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার মানে খুব বেশি আঘাত খাই আমি। আমার আব্বা আম্মা আমাকে ওভাবে টাকা দেয় না, কারণ আমার আব্বা আম্মা এগুলো সব জানতে পারছে। আমার কুকীর্তি, আমি বিদেশে নিজুমরে নিয়ে এই ধরনের কাজ কারবার করছি, এগুলো আব্বা আম্মা জানতে পারছে, আর ভাইয়েরা জানতে পারছে। এই জন্য বাড়িরও কি আমাকে মানে খুব বেশি একটা আশ্রয় দেয় না। আমি হসপিটালে থাকা অবস্থায় আমার প্রায় আপনার লাখখানিক টাকার উপরে খরচ হয়েছে। আমি হসপিটালে সুস্থ হওয়ার পরে আমি জানতে পারি আমার মেয়ে রাত্রিকে দিয়ে, আমার বউ নিজুম আমার মেয়েকে দিয়ে আমার চিকিৎসা করাইছে, আর মেয়েরা টাকা দিছে যে তোর আব্বারে নিয়ে চিকিৎসা করা। আমার হসপিটাল থেকে সম্পূর্ণভাবে সুস্থ করে বাসায় আনছে।